আসসালামু আলাইকুম। সবাইকে লেকচার নাম্বার 3-তে স্বাগতম। আমি একটু লিঙ্কটা কপি করে সবগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। এর ফাঁকে যারা যারা জয়েন করতেছো তোমরা একটু তোমাদের নামটা মেনশন করে দিও। আর হইলো যারা এখনো জয়েন করে নাই, ফ্রেন্ডরা যারা জয়েন করে তাদেরকে একটু জয়েন করতে বলে দিও। আমি ওয়েট করতেছি 1-2 মিনিট। তোমরা একটু জয়েন করো, নামটা মেনশন করো, নিজের নাম মেনশন করো, ফ্রেন্ডের নাম মেনশন করো, ঠিক আছে? গ্রুপগুলোতে কিন্তু আমি অলরেডি কপি পেস্ট করে দিলাম লিঙ্কটা। তবুও যাদের ফ্রেন্ডরা অ্যাড হচ্ছে না তাদেরকে একটু মেনশন করে দাও। আর একটা জিনিস ভাইকে একটু জানে যে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু ভাইকে একটু কমেন্টে জানাই দিও। আচ্ছা, হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে। ঠিক আছে, ওকে। যারা যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু জয়েন করতে বলো, নামগুলো একটু মেনশন করে দাও। আমি শুরু করে দিব কিছুক্ষণের মধ্যেই। তো বোর্ডের মধ্যে অনেকগুলো চিত্র আসলে এঁকে রাখছি। তো চিত্রগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি বিশেষ করে হৃৎপিণ্ডের চিত্রটা আঁকছি, এটা দেখেও ভয় পাওয়ার কিছু নাই। আমি তোমাদেরকে টাটা আঁকার টেকনিকটা দেখাবো, ঠিক আছে? ক্লাসের মাঝ বরাবর অর্থাৎ মধ্য ভিডিওতে, মিড ভিডিওতে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আঁকার টেকনিকটা আমি তোমাদেরকে দেখাই দিব। জাস্ট এখানে এখন আঁকছি কিছু জিনিস বোঝানোর জন্য, প্লাস এই চিত্রগুলো আমাদের কিছু বর্ণনাতে লাগবে, জন্য আমরা এই চিত্রগুলো আসলে আঁকছি। তো আজকে আমাদের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা সবাই জানো আমরা লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2 রক্তের রক্তটা হচ্ছে জুলজি প্রাণী বিজ্ঞানের, বায়োলজি সেকেন্ড পার্ট প্রাণী বিজ্ঞানের 5ম অধ্যায়। এই রক্ত ও সঞ্চালনের আমরা প্রথম দুটো লেকচার শেষ করছি। প্রথম দুটো লেকচার আমরা পড়ছি রক্ত কি, রক্তের রস, রক্ত কণিকা সময়ের বর্ণনা, লসিকার বর্ণনা, রক্ততঞ্চন কিভাবে সংগঠিত হয়। তোমাদের কাছে খুব বেশি রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে তোমরা যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেকচারটা আমার দেখো নাই তারা হচ্ছে যে ওই দুইটা লেকচার আগে দেখে নিবা, কারণ ওই দুইটা বেসিক ক্লিয়ার না হলে তোমার এই বেসিকটা বুঝতে একটু কষ্ট হবে। ফুল কষ্ট হবে না, কারণ বায়োলজিতে সবগুলো একদম খুব ইন্টারলিঙ্ক ভাবে পড়ানো হয় এমন না, বাট বেসিকটা একটু বুঝতে কষ্ট হবে। তাই তোমরা কি করবা, ওই দুইটা লেকচার একটু আগে ভালোভাবে করে নিবা, তাহলে তোমার রক্ত কণিকাগুলো কি এখানে কি কাজ করে তাহলে জিনিসটা একটু ভালোভাবে বোঝা যাবে। আজকে আমাদের টপিক হচ্ছে, আজকে আমাদের লেকচার নাম্বার 3, টপিক হইল হৃৎপিণ্ড, ঠিক আছে? তো হৃৎপিণ্ডের মধ্যে আমি এখানে টপিকগুলো আসলে লিখছি। হৃৎপিণ্ডের অবস্থান, আকার আকৃতি, আবরণ, প্রাচীর, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, ধমনীয় শিরা, হৃৎপিণ্ডের কপাটিকা, বোর্ড সিকিউ মানে বোর্ডের সৃজনশীল অ্যাডমিশন এমসিকিউ, মিন্স মেডিকেল অ্যাডমিশনের কিছু এমসিকিউ, ভার্সিটি অ্যাডমিশনের কিছু এমসিকিউ, টোটাল এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো সবাই জয়েন করছি কিনা দেখা যাক। মোটামুটি অনেকে জয়েন করছে, আমি শুরু করে দিব। আর যারা যারা জয়েন করতেছে একটু নামটা কষ্ট করে মেনশন করে দিবে, ঠিক আছে? সবচেয়ে মজার হট নিউজ হইলো আজকে আমাদের ক্লাস শেষে যে জিনিসগুলো পড়াবো এই জিনিসগুলোর উপরই 10 নাম্বারের একটা অবজেক্টিভ আমি গ্রুপে সাবমিট করব। 10 নাম্বারের 10টা অবজেক্টিভ আমি গ্রুপে সাবমিট করব।
এই 10টা অবজেক্টিভ তোমরা আনসার করবা, আমাকে আমার মেসেঞ্জারে তোমরা আনসারটা পাঠাবা সবাই, ঠিক আছে? তো সময় হচ্ছে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে 10টা অবজেক্টিভ আনসার করে পাঠাবা। যারা ক্লাসটা খুব ভালো করে করবা তারা ইজিলি পারবা, ঠিক আছে? একটু বুদ্ধি খাটাইলেই চলে আসবে। তো যে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বেশি নাম্বার পাবে, সবচেয়ে দ্রুত পাঠাবে প্লাস সবচেয়ে বেশি নাম্বার পাবে, তাকে 100 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। তবে একটা কথা, 5 মিনিটের পরে কোনো আনসার কাউন্ট করা হবে না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আজকে খুব হট একটা নিউজ হচ্ছে যে আজকে অবজেক্টিভ আছে ক্লাসের শেষে। এটা একটা হচ্ছে মিনি এক্সাম, মিনি এক্সামের পুরস্কারটা এখন মিনি, আস্তে আস্তে পুরস্কার বড় হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের পড়ালেখাটা শুরু করে দিই। তো আমাদের টপিক আসলে আজকে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের ইংরেজি নামটা হইল হার্ট, HEART, হার্ট। আমাদের টপিক হলো হার্ট। এটি ভালো থাকলে দেহ থাকে ফিটফাট। হার্ট হলো দেহের পাম্প যন্ত্র, এটি দেহকে সুস্থ রাখার মূল মন্ত্র। হার্ট করে রক্তের সাপ্লাই, এটির লাগে না কোনো বাহ্যিক অ্যাপ্লাই। হার্ট নিয়ে থাকবে আজকে কুইজ, যদি ক্লাসে থাকো পেরে যাবে সহজে, পেয়ে যাবে পুরস্কার, হয়ে যাবে সুপারস্টার। তাহলে তোমার ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ দেওয়া ছাড়া তুমি সুপারস্টার হতে পারবা না। আচ্ছা, তো আসা আমরা জিনিসটা দেখি। ফার্স্ট অফ অল, আমি যে হৃৎপিণ্ড অথবা হার্ট বলতেছি, হৃৎপিণ্ডটা হচ্ছে, আমরা মেডিকেলে একটা ছোট্ট ওয়ার্ড দিয়ে আসলে ডিফাইন করি। হৃৎপিণ্ডটা হচ্ছে হলো মাস্কুলার অর্গান, হলো মাস্কুলার অর্গান। ভাইয়া এই জিনিসটা মানে কি? হলো মানে ফাঁপা, তোমরা মোবাইলে ডিকশনারিতে সার্চ দিয়ে দেখবা হলো মানে হচ্ছে ফাঁপা, মাস্কুলার মানে হচ্ছে মাসেল। মাস্কুলার ওয়ার্ডটা আসছে মাসেল থেকে। মাসেল মানে বাংলা কি? মাসেলের বাংলা হলো পেশি। মাসেলের বাংলা কি? মাসেল, MUSCLE, মাসেলের বাংলা হলো পেশি। তাহলে ফাঁপা, পেশি সমৃদ্ধ, অর্গান মানে অঙ্গ, অর্গান মানে অঙ্গ, তাহলে ফাঁপা পেশি সমৃদ্ধ অঙ্গ। যেই অঙ্গটা আমাদের সারা দেহে রক্তে সংবহন করে। আমাদের সারা দেহের মধ্যে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায় কিছু ধমনিকা, সেই ধমনিগুলো সারা দেহে বিশুদ্ধ রক্ত নিয়ে যায় এবং সারা দেহ থেকে দূষিত রক্ত শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে চলে আসে। আমরা হৃৎপিণ্ডের কিছু ধমনী এখানে দেখছি, যেমন এটা হচ্ছে একটা মহাধমনী, বা আমরা ইংরেজিতে যেটাকে বলি অ্যাওর্টা। অ্যাওর্টা মানে মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে দেহ সারা দেহে যায়, মাথায় যায়, হাতে যায়, পায়ে যায়, বুকে যায়, প্রজনন তন্ত্রেও যায়, ঠিক আছে? আচ্ছা, এবং সারা দেহ থেকে রক্ত নিয়ে আনে। এটা হইল ঊর্ধ্ব মহাশিরা, এটা হলো নিম্ন মহাশিরা। তার মানে সারা দেহ থেকে রক্ত নিয়ে আনে শিরাগুলো। কেমন রক্ত ভাইয়া? দূষিত রক্ত নিয়ে আনে। তাহলে এই জিনিসটি একটু আমরা বুঝবো যে হলো হৃৎপিণ্ড একটা ফাঁপা, ভেতরে সবগুলো জিনিস ফাঁপা, ফাঁপা ফাঁপা জিনিস, কোনো কিছু নাই। এবং চারপাশের যে প্রাচীরটা আছে, প্রাচীরটা হচ্ছে মাসেল বা পেশি সমৃদ্ধ, যেটা বলি হলো মাস্কুলার অর্গান। কি পেশি ভাইয়া? বিশেষ পেশি। তার নাম কি ভাইয়া? হৃদ পেশি। হৃদ পেশির বৈশিষ্ট্য কি ভাইয়া? হৃদ পেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক। এখন কাজটা যদি ঐচ্ছিক হইতো, লাইক আমি আমার হাতকে নাড়াচ্ছি নিজের ইচ্ছায়, আমার জিহ্বাকে বের করতেছি নিজের ইচ্ছায়, তোমার এটা যদি নিজের ইচ্ছাই হইতো, জিনিসটা কেমন ছিল? রাতের বেলা ঘুমানোর সময় তুমিও ঘুম, এটাও ঘুম, 1 সেকেন্ডেই খেলা শেষ। তাহলে এটা নিজের ইচ্ছা হইতে পারবে না ভাইয়া, এইটা হইতে হবে অনৈচ্ছিক ভাবে। অর্থাৎ মানব ভ্রূণের 6 সপ্তাহ বয়স থেকেই হৃদস্পন্দন শুরু হয়ে যায় এবং আজীবন চলতে থাকে। এবং একটা মানুষের জীবদ্দশায় 2600 মিলিয়ন বার হৃদস্পন্দন হয়, 2600 মিলিয়ন বার হৃদস্পন্দন হয়ে থাকে। এই জিনিসটা একটু আমাদের মাথায় থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হইলো, একটা মানুষের জীবদ্দশায় প্রতিটা ভেন্ট্রিকল, হৃৎপিণ্ডের নিচের প্রকোষ্ঠ দুইটাকে বলা হয় নিলয়, ইংরেজিতে যাকে আমরা বলি ভেন্ট্রিকল। এটা হলো বাম ভেন্ট্রিকল, এটা হলো ডান ভেন্ট্রিকল। প্রতিটা ভেন্ট্রিকল জীবদ্দশায়
155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। 155 মিলিয়ন লিটার প্রতিটা বলছি, তার মানে এও 155 লিটার বের করবে, এও 155 লিটার বের করবে। কখন থেকে হৃদস্পন্দন শুরু হবে? ভ্রূণের 6 সপ্তাহ বয়স থেকে। সারা জীবনে কতবার চলবে? 2600 মিলিয়ন বার চলবে। প্রতিটা ভেন্ট্রিকল কতটুকু পরিমাণ ব্লাড বের করবে? 155 মিলিয়ন লিটার পর্যন্ত ব্লাডটা বের করে দিবে। এটা হলো হৃৎপিণ্ডের মূল ইনফরমেশন। হৃৎপিণ্ডকে বলা হয় পাম্প যন্ত্র। পাম্পিং মেশিনের মাধ্যমে সারা দেহে রক্তের সার্কুলেশন করে। হৃৎপিণ্ড থেকে বের হয় ধমনী, হৃৎপিণ্ডতে ঢুকে শিরা, বের হয় ধমনী, ঢুকে শিরা। এই জিনিসগুলো একটু আমাদের মাথায় থাকতে হবে, খুব ক্লিয়ার বেসিক হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আসি আমরা আসলে হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়। আমরা এখন হৃৎপিণ্ডের অবস্থানটা সম্পর্কে জানি ভাইয়া। এটা একটা মানুষ, মানুষটা ছেলে নাকি মেয়ে কিভাবে বুঝবো? এই পয়েন্টটা দেখে বুঝবো মানুষটা ছেলে নাকি মেয়ে। এখান থেকে যদি একটু লম্বা হয় তাহলে বোঝা যাবে যে সেটা ছেলে। এখান থেকে যদি কিছু না থাকে, না থাকে বলতে আসলে আছে বাট বাহ্যিকভাবে কিছু নেই, তাহলে সেটা হইলো মেয়ে। তাহলে এই পয়েন্টটা দেখে আমরা বুঝতে পারবো এটাই আমাদের চিনার পয়েন্ট। যাই হোক, আমরা এখন সেটা চিনতে চাচ্ছি না। তো আমরা দেখি এই যে মানুষের একটা দেহ, দেহের এই অংশটা হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। নীল কালারের অংশটা হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদা পুরো দেহটাকে দুইটা ভাগে ভাগ করে। এটা হলো বক্ষ গহ্বর, এটা হলো বক্ষ গহ্বর, এবং নিচের অংশটা হলো উদর গহ্বর মিন্স পেট। বক্ষ গহ্বর মিন্স বুক, উদর গহ্বর মিন্স পেট। বক্ষ গহ্বরের মূল দুইটা অঙ্গ হলো দুইটা ফুসফুস, মাঝখানের একটা হৃৎপিণ্ড, দুইটা ফুসফুস, মাঝখানের একটা হৃৎপিণ্ড। তাইলে ভাইয়া এই যে এটা হইলো হৃৎপিণ্ড, তাহলে ভাইয়া এই যে এই পয়েন্টটা হইলো হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড কোথায় আছে, অবস্থানটা কি, এটা জানতে হলে তোমার কি কি জানতে হবে? 1 নাম্বার বক্ষ গহ্বরে অবস্থিত, 2 নাম্বার ডায়াফ্রামের উপরে অবস্থিত, ডায়াফ্রামের নিচে কিন্তু না, উপরে আছে, 3 নাম্বার দুই ফুসফুসের মাঝে অবস্থিত, 4 নাম্বার একটু করে বাম দিকে বাঁকা হয়ে অবস্থিত, ঠিক আছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নাম্বার হৃৎপিণ্ডকে আমি একটু বাইরে এরকম করে আঁকছি। হৃৎপিণ্ডের যে নিচের অংশটা, নিচের অংশটা সরু, এই অংশটাকে বলা হয় অ্যাপেক্স। নিচের যে অংশটা সরু, এই সরু অংশটাকে বলা হয় অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা থাকে পঞ্চম বক্ষদেশীয় কশরুকার জায়গাটাতে, ইন্টারকোস্টাল স্পেসটাতে। আমাদের তুমি যদি বুকে একটু কাউন্ট করো দেখবা আমাদের বুকে কিছু পরশুকা থাকে। আমি যে তোমাদেরকে আগে বলছিলাম রিবস বা পরশুকা, বুকের খাঁচা বলি আমরা। বুকের খাঁচাগুলো মাঝখানে মাঝখানে কিছু জায়গা থাকে এরকম। এখান থেকে যদি আমি নামতে থাকি 5 নাম্বার আর 6 নাম্বার রিবসের মাঝখানে জায়গাটাকে আমরা বলি পঞ্চম অন্ত পরশুকার স্থান। তাহলে এই পঞ্চম অন্ত পরশুকার স্থান অথবা পঞ্চম পাঁজরের নিচে, পঞ্চম পাঁজরের নিচে এই যে অ্যাপেক্সটার অবস্থান। এই অ্যাপেক্সটার অবস্থান কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? তুমি যদি কারো হার্ট বিট নির্ণয় করতে যাও, তাই তুমি হৃৎপিণ্ডের ভিতরে ধুপ 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 ধুপটা শুনতে চাচ্ছ, তো ধুপ ধুপ কি? ধুপ ধুপ আসলে ধুপ ধুপ না, ধুপ ধুপ মানে হচ্ছে লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। হৃৎপিণ্ডের সাউন্ডকে আমরা বলি লাভ ডাব, লাভ ডাব, ঠিক আছে? আচ্ছা, তো এই লাভ ডাবটা শুনতে হলে তোমার কি করতে হবে? পঞ্চম বক্ষদেশীয় পরশুকার নিচে নামতে হবে এবং মিড লাইন থেকে 9 সেন্টিমিটার বামে যাইতে হবে। তাহলে তুমি হৃৎপিণ্ডের এই যে অ্যাপেক্সের যে একটা বিট, হৃদস্পন্দন ধুপ 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 ধুপ, এটা শুনতে পারবা। তাহলে পঞ্চম বক্ষদেশীয় পরশুকার নিচে এবং এই যে মিড লাইন একদম মাঝ বরাবর, বুকের মাঝ বরাবর জায়গাটা থেকে 9 সেন্টিমিটার বামে, 9 সেন্টিমিটার বামে। আজকে একটু সবাই এটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে বের করবা যে হ্যাঁ আমি এখানে আসলে পাচ্ছি কিনা। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে একটু অবস্থানটা আরেকবার বলে দিই ভাইয়া। এটা হলো বক্ষ গহ্বরে 1 নাম্বার, ডায়াফ্রামের উপরে 2 নাম্বার, দুই ফুসফুসের মাঝে 3 নাম্বার, কোন দিকে বাঁকা, বাম দিকে বাঁকা 4 নাম্বার, 5 নাম্বার এর যে অ্যাপেক্স, নিচের যে চিকন অংশটা, নিচের যে চিকন অংশটা, এই চিকন অংশটা কোথায়? এখানে কিছু পরশুকা থাকে পঞ্চম বক্ষদেশীয় পরশুকার নিচের জায়গাটাতে এবং ঠিক মিড লাইন থেকে 9 সেন্টিমিটার বামে। তাহলে এই যে তুমি লাভডাবটা স্পষ্ট ভাবে দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান চলে গেল। এবার আসলে হৃৎপিণ্ডের আকার আকৃতি। ভাই আকার আকৃতিটা কেমন? হৃৎপিণ্ডের আকৃতিটা হচ্ছে ত্রিকোণাকার মোচার মতো। তোমরা মোচা দেখছো নাকি জানি না, কলার মোচা এরকম করে ত্রিকোণ থাকে, ঠিক আছে? কলার মোচার মতো ত্রিকোণাকার হৃৎপিণ্ডের আকৃতিটা। আর হৃৎপিণ্ড কালারটা হইলো একটু লালচে খয়েরি,
লালচে খয়েরি, একটু চকলেট টাইপসের কালার, একটু উজ্জ্বল চকলেট টাইপসের কালার, লাল লাল একটা ভাব আছে, তাহলে লালচে খয়েরি কালার এবং ত্রিকোণাকার মোচার মতো একটা কালার, এটাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের যে দুইটা অংশ মূলত আমরা দেখি, উপরের একটা অংশ, নিচের একটা অংশ। উপরের অংশটা হচ্ছে দেখো অনেক মোটা, উপরের অংশটা দেখো অনেক মোটা, উপরের মোটা অংশটাকে আমরা বলে থাকি বেস। উপরের মোটা অংশটাকে আমরা বলে থাকি বেস, এটা একটু চওড়া অংশ। এবং নিচের অংশটা সরু, নিচের অংশটা সরু, সরু অংশটাকে আমরা বলি অ্যাপেক্স, এটা একটু সরু অংশ। তাহলে এই জিনিস দুইটা একটু মনে রাখতে হবে। হৃৎপিণ্ডের দুইটা অংশ, উপরের অংশটা হচ্ছে মোটা, এটাকে আমরা বলতেছি বেস চওড়া অংশ, নিচের অংশটা সরু, এটাকে আমরা বলতেছি অ্যাপেক্স। অ্যাপেক্সে তুমি অ্যাপেক্স বিট বা হৃদ স্পন্দন শুনতে পাবা, অবস্থানটা আমি বলে দিছি। তাহলে সরু অংশটা হইল অ্যাপেক্স। হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থ কি ভাইয়া? হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হইল 12 সেন্টিমিটার। হৃৎপিণ্ডের দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, হৃৎপিণ্ডের প্রস্থ 8 সেন্টিমিটার। দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। এইবার আসেন ভাইয়া, এখন থেকে যে আমরা বলছিলাম যে মেডিকেল অ্যাডমিশন এখন থেকেই পড়াবো, তো মেডিকেল অ্যাডমিশনের কিছু জিনিস তোমার ট্রিক্স মাথায় আনতে হবে। যেমন 1 নাম্বার পয়েন্ট, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এরকম 12 সেন্টিমিটার মানব দেহে আর কি কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে একটু শিখে ফেলি। আমি একটা ছবি তুলে নিচ্ছি আগে তোমাদের জন্য। আমি একটু এই জায়গাটাতে একটু মুছে দিই, এটাও এখন আমাদের আর লাগতেছে না, এটাও মুছে দিই। 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার অঙ্গ, 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের অঙ্গের জন্য আমরা একটা সুন্দর একটা সূত্র বা ফর্মুলা শিখব। হার্টের সমস্যায় কিডনি ফেইলিওর, হার্টের সমস্যায় কিডনি ফেইলিওর। তাহলে আমরা যে এখানে দেখতেছি একটা ছন্দ, এই ছন্দটাতে আমরা মূলত কি কি জিনিস দেখতে পাই আসলে দেখি আমরা একটু। দেখি, হা দিয়ে হার্ট, হার্টটা 12 সেন্টিমিটার, টে দিয়ে ট্রাকিয়া, টে দিয়ে ট্রাকিয়া, ট্রাকিয়া মিন্স শ্বাসনালী, ট্রাকিয়া মিন্স শ্বাসনালী, শ্বাসনালীও 12 সেন্টিমিটার দৈর্ঘ্যে। সমস্যাবাদ, কিডনি দিয়ে কিডনি বা বৃক্ক, কিডনি বা বাংলা যাকে আমরা বলি বৃক্ক, আমাদের দুইটা বৃক্ক 12 সেন্টিমিটার করে। ফেইলিওর দিয়ে ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবের বাংলা হলো ডিম্ব নালী, ফেলোপিয়ান টিউবের বাংলা হলো ডিম্ব নালী, যেটা হলো 12 সেন্টিমিটার। মেয়েদের প্রত্যেকটা ডিম্বনালী, টোটাল মেয়েদের দুইটা ডিম্বনালী থাকে, প্রতিটা ডিম্বনালী 12 সেন্টিমিটার করে। তাহলে 12 সেন্টিমিটার আমাদের মনে রাখাটা সহজ হয়ে গেল। 12 সেন্টিমিটার দেহের মধ্যে কোন কোন অঙ্গগুলো আছে? হার্টের সমস্যায় কিডনি ফেলিওর, হা দিয়ে হার্ট, টে দিয়ে ট্রাকিয়া বা শ্বাসনালী, এরপরে কিডনি, কিডনি বা বৃক্ক 12 সেন্টিমিটার, মেয়েদের ফেলিওর দিয়ে ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী, এটাও হলো 12 সেন্টিমিটার। খুব সহজ জিনিসটা। আচ্ছা, তো আমি এর পরবর্তীতে যাই এই জিনিসটা মুছে দিয়ে। আচ্ছা, এখন আমরা আমাদের নেক্সট জিনিসটাতে চলে যাই, যেটা হইলো আকার আকৃতি আমরা দেখলাম, দেন আমরা আবরণটা দেখি। আবরণ কি কি আছে? মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের হৃৎপিণ্ডের আবরণ। আবরণ, মূল আবরণের নাম হলো পেরিকার্ডিয়াম।
আমাদের হৃৎপিণ্ডের মূল আবরণের নাম পেরিকার্ডিয়াম। পেরি দিয়ে অনেকগুলো আবরণ কিন্তু দেহে আছে, পেরি দিয়ে অনেকগুলো আবরণ দেহে আছে, এগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবা, বাট ভাই একবার তবু বলে দিই। পেরিটোনিয়াম উদর গহ্বরের আবরণ, পেরিঅস্টিয়াম অস্থির আবরণ, পেরিকন্ড্রিয়াম তরুণাস্থির আবরণ, পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণ। এই তো কার্ডিয়াম দেখে মনে রাখবা, কার্ডিয়া ল্যাটিন শব্দ, কার্ডিয়া ল্যাটিন শব্দ, যেটার বাংলা মিনিং হইল অথবা ইংরেজি মেডিকেল টার্ম হইল হার্ট, এটা দেখে মনে রাখবো আমরা কার্ডিয়াম। ঠিক আছে, আচ্ছা আসি এবার পেরিকার্ডিয়ামটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? পেরিকার্ডিয়ামটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো তন্তুময় পেরিকার্ডিয়াম, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি ফাইব্রাস, ফাইবার যুক্ত পেরিকার্ডিয়াম, এটা বাহিরের দিকে থাকে। আরেকটা হলো সেরাস পেরিকার্ডিয়াম, আরেকটা হলো সেরাস পেরিকার্ডিয়াম। এই যে সেরাস পেরিকার্ডিয়ামটা বলতেছি, সেরাস পেরিকার্ডিয়ামকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম, একটা হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আরেকটা হলো ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়াম। তো এই যে প্যারাইটাল এবং ভিসেরাল পেরিকার্ডিয়াম, তার মধ্যে এই জায়গাটাতে আমরা সেটা স্পষ্টভাবে দেখাই দিতে পারবো। আসি আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা এখানে খুব সুন্দরভাবে পেরিকার্ডিয়াম দেখাইতে পারবো। দেখি আমরা এই যে সবার বাহিরে যে গোলটা আমি দিছি, এই অংশটাই হলো তন্তুময় পেরিকার্ডিয়াম। তন্তুময় পেরিকার্ডিয়াম, তন্তুময় পেরিকার্ডিয়াম শেষ, এরপরেই তন্তুময় পেরিকার্ডিয়ামটা শেষ, তন্তুময় পেরিকার্ডিয়ামটা শেষ, এর পরবর্তীতেই শুরু হবে আমাদের সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে সেরাস পেরিকার্ডিয়ামে আমরা এখানে দেখো দুইটা আবরণী পাচ্ছি। এই তো দিস ওয়ান একটা আবরণী, আবার একটা ভিতরের দিকের এটা একটা আবরণী। খুব সহজ। যেটা বাহিরের দিকে আছে সেটাকে আমরা বলবো তন্তুময়, সেরাস পেরিকার্ডিয়ামের প্যারাইটাল অংশ। তার মানে এটা হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম। তাহলে ভাই প্যারাইটাল পেরিকার্ডিয়াম বুঝে গেলাম। এবার আসি ভিসেরাল কোনটা, যেটা একদম হৃৎপিণ্ডের সাথে লেগে থাকে। এখানে একটা জিনিস মনে রাখবে, ভিসেরা মানে হচ্ছে VISCERA, ভিসেরা মিন্স অর্গান, মানে অঙ্গ। যে পেরিকার্ডিয়াম, আমি কিন্তু এই জায়গাটা অনেকগুলো জায়গায় বলবো, যে পেরিকার্ডিয়াম এর অংশটা আমাদের ডিরেক্ট অঙ্গ প্রত্যঙ্গের সাথে লেগে থাকে, লাইক আমাদের কিডনির সাথে লেগে থাকলে সেখানেও ভিসেরাল পেরিকার্ডিয়াম। এরপরে আমাদের যে কোনো জায়গায় যদি তোমার আবরণী টিস্যুটা অঙ্গের সাথে লেগে থাকে, কিডনির সাথে লেগে থাকলে সেটা ভিসেরাল অংশ, ভিসেরাল আবরণী টিস্যু। আমাদের হৃৎপিণ্ডের এটা ভিসেরাল পেরিকার্ডিয়াম হয়ে গেল। ফুসফুসে থাকলে ভিসেরাল প্লুরা বলবো আমরা, মানে হচ্ছে যে আবরণী টিস্যুটা অঙ্গের সাথেই লেগে থাকে, অঙ্গের সাথেই লেগে থাকে সেটাকে আমরা বলি ভিসেরাল। ঠিক আছে, কেন ভিসেরাল? কারণ ভাইয়া ভিসেরা মানে অঙ্গ বা অর্গান। আচ্ছা আসো, তাহলে এই যে আবরণটা লেগে আছে এটাকে আমরা বলতেছি ভিসেরাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে মোটামুটি আমরা পেরিকার্ডিয়ামটা পেয়ে গেলাম। পেরিকার্ডিয়ামের দুইটা পার্ট, তন্তুময়, সেরাস। তন্তুময়টা সবার বাহিরের পেরিকার্ডিয়ামের অংশ, এরপরে ভেতরে সেরাসটাকে আবার দুটো ভাগে ভাগ করলাম, প্যারাইটাল ভিসেরাল। এই অংশটা হইলো বাইরের অংশটা হইলো প্যারাইটাল, ভেতরে যেটা একদম এই হৃৎপিণ্ডের সাথে লেগে আছে সেটাই হইলো ভিসেরাল পেরিকার্ডিয়াম। আচ্ছা আসো, তাহলে পেরিকার্ডিয়ামের পার্টটা আমাদের শেষ। দুইটা, এই যে প্যারাইটাল আর ভিসেরাল পেরিকার্ডিয়াম, এই প্যারাইটাল আর ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে দেখো কিছু তরল পদার্থ আমি আঁকছি, এই স্পেসটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস। প্যারাইটাল ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে স্পেসটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস, এবং এখানে কিছু তরল পদার্থ থাকে, তরল পদার্থগুলোকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই তো পেরিকার্ডিয়াল ফ্লুইড, এই তো পেরিকার্ডিয়াল ফ্লুইড প্যারাইটাল ভিসেরালের মাঝখানে। কাজ কি ভাইয়া? কাজটা হইলো হৃৎপিণ্ডকে বাহিরের চাপ, যে কোনো ঘর্ষণজনিত আঘাত থেকে সুরক্ষা প্রদান করা। তাপ, চাপ, ঘর্ষণজনিত আঘাত থেকে হৃৎপিণ্ডকে সুরক্ষা প্রদান করা।
তাহলে হৃৎপিণ্ডের আবরণের ক্ষেত্রে আমরা পাইলাম আবরণ পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামে দুই প্রকার তন্তুময় সেরাস, তন্তুময়টা বাহিরের অংশ, সেরাসটা ভিতরের অংশ। সেরাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, প্যারাইটাল ভিসেরাল। এইটা হচ্ছে বাহিরের অংশটা হলো প্যারাইটাল, ডাবল লেয়ারের, ভিতরেরটা হলো ভিসেরাল। ভিসেরাল মিন্স দেহ, যে কোনো জায়গায় ভিসেরাল মিন্স সেটা অঙ্গের সাথে লেগে থাকবে, ঠিক আছে, এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। তাহলে এটা হচ্ছে যে ভিসেরাল পেরিকার্ডিয়াম। এর পরবর্তীতে আমরা এবার হৃৎপিণ্ডের আবরণ আমাদের শেষ, এবার আমরা দেখব হৃৎপিণ্ডের প্রাচীর। প্রাচীর হৃৎপিণ্ডের কয় ধরনের থাকতে পারে সেই জিনিসটা যদি আমরা একটু দেখে ফেলি। আগের ভাইয়া এটার একটু একটা ছবি তুলে নিই। আসি, পেরিকার্ডিয়াম বা আবরণ আমাদের শেষ। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হইল প্রাচীর, প্রাচীর। মনে রাখবা হৃৎপিণ্ডের প্রাচীর মানেই হচ্ছে যে অংশটা মূলত সংকোচন প্রসারণে ভূমিকা রাখে, ঠিক আছে। এখানে দেখো আমি বাইরে তো পেরিকার্ডিয়াম গুলো তোমাদেরকে দেখাইছিলাম, বাট ভেতরেও কিন্তু একটা জিনিস দেখাইছি, লাল কালার আর সবুজ কালার মিলেইয়া, এই জিনিসটাই হলো আসলে প্রাচীর। হৃৎপিণ্ডের ভেতরে হচ্ছে ফাঁপা জায়গা, ফাঁপা জায়গাগুলোকে আমরা বলি অলিন্দ নিলয়। অলিন্দ নিলয়ের বাইরে কিন্তু পুরোটাই হৃৎপ্রাচীর বলি আমরা। এই জিনিসটা মূলত কিছু যোজক টিস্যু এবং হৃৎপেশি দিয়ে গঠিত হয়। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর গঠিত হয় কি দিয়ে? হৃৎপেশি, হৃৎপেশি প্লাস কিছু যোজক টিস্যু, প্লাস কিছু যোজক টিস্যু। তো এখন ভাইয়া কথা হইলো হৃৎপেশির বর্ণনাতে কিছুক্ষণ আগে দিছিলাম যে তার কাজ অনৈচ্ছিক, সে নিজের মতো করেই কাজ করবে, আমার ইচ্ছা মতো কাজ করবে না, এজন্য অনৈচ্ছিক কাজ, ঠিক আছে। আচ্ছা, তো জন্মের ভ্রূণের 6 সপ্তাহ বয়স থেকে কিন্তু হৃৎপেশি কাজ শুরু করে দিয়েছে, বিট শুরু করে দিয়েছে এবং আজীবন চলবে। পুরো জীবন ধরে 2600 মিলিয়ন বার বিট দিবে, 2600 মিলিয়ন বার। আচ্ছা, তো আসি প্রাচীরকে আমরা তিনটা ভাগে ভাগ করি। হৃৎপিণ্ডের প্রাচীরকে আমরা তিনটা ভাগে ভাগ করি। এপিকার্ডিয়াম, এপি মানে বাহিরে, কার্ডিয়াম ওয়ার্ডটা কার্ডিয়া থেকে, কার্ডিয়া বা কার্ডিয়াম যেখানে দেখবে সেটাই হৃৎপিণ্ড। মেডিকেলেও ঠিক সেম, 12 নাম্বার ওয়ার্ড কার্ডিয়াক সার্জারি, কার্ডিয়াক মেডিসিন অথবা কার্ডিয়াক ডিপার্টমেন্ট, ঠিক আছে। কার্ডিয়া মানেই ল্যাটিন ওয়ার্ড, কার্ডিয়ার বাংলা মিনিং হইলই হৃৎপিণ্ড, ইংরেজি মিনিং হইলই হার্ট, এটা একটু আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে সেকেন্ডটা হইল মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটা হইল এন্ডোকার্ডিয়াম। এখন ভাইয়া কোনটা কি দিয়ে তৈরি? দেখো এখানে সবগুলোর মধ্যে ভাইয়া যোজক টিস্যু আর হৃৎপেশি, পেশিটা কোথায় আছে? মায়োওয়ার্ডটার মিনিং হচ্ছে মাসেল। এই যে মাসেল, MUSCLE, মাসেল থেকে আসে মায়ো, মাসেল থেকে আসে মায়ো। মায়ো মাসেল একই শব্দ, যাদের মূল অর্থ হলো পেশি। তার মানে মাসেল, মায়ো, পেশি তিনটাই সেম। তার মানে এই যে মায়োকার্ডিয়াম এটাই মূলত হৃৎপেশি দিয়ে গঠিত। তাহলে বাকি দুটো হলো যোজক টিস্যু দিয়ে গঠিত, বাকি দুটো হলো যোজক টিস্যু দিয়ে গঠিত, এটা একটু আমাদের মাথায় থাকতে হবে, যোজক টিস্যু দিয়ে গঠিত। এখন ভাই সবার বাহিরের স্তরটা কোনটা? এখানে যদি আমি একটু করে তোমাদেরকে দেখাই, এই যে দেখো লাল কালারের যেটা আমি দিছি, একদম ভিসেরাল পেরিকার্ডিয়ামের ভেতরে এই যে লাল কালারের যে অংশটা, এইটা একটা লেয়ার দিলাম, মাঝখানে সবুজ সবুজ দিয়ে একটা ফাঁকা জায়গা, আবার ভেতরে একটা লেয়ার দিলাম। তাহলে এই যে আমাদের এই যে লাল কালারের যে অংশটা, এটাই হলো এপিকার্ডিয়াম। মাঝখানের যে সবুজ সবুজ অংশটা, এটাই হলো মায়োকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এবং সবার ভেতরের যে অংশটা, এটাই হলো এন্ডোকার্ডিয়াম। সিম্পল। এবং ভেতরেরটা হৃৎপিণ্ডের গহ্বর বা হৃদগহ্বর বা কার্ডিয়াক ক্যাভিটি, ঠিক আছে। এখানে অলিন্দ নিলয়গুলো অবস্থান করতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কার্ডিয়াক ক্যাভিটি, কার্ডিয়াক ক্যাভিটি। আচ্ছা, তো আসি ভাইয়া তাহলে জিনিসগুলো কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই তিনটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। আমরা প্রাচীরগুলো চিত্রের মাধ্যমে দেখলাম। এপিকার্ডিয়ামটাতে যোজক টিস্যু থাকে, এটা হচ্ছে সবচেয়ে বাহিরের প্রাচীর, যে প্রাচীরটা ভিসেরাল পেরিকার্ডিয়ামের সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে।
এপিকার্ডিয়ামে থাকে চর্বির স্তর, চর্বির স্তর, বেশি বেশি চর্বি খাইলে এপিকার্ডিয়ামে সেগুলো জমা হয়। মাঝখানে যে প্রাচীরটা সেটা পুরোটাই পেশি দিয়ে তৈরি এবং সবচেয়ে দৃঢ় শক্ত প্রাচীর, পুরোটাই পেশি দিয়ে তৈরি এবং দৃঢ় শক্ত প্রাচীর। আর আমরা একটা জিনিস জানি, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ করে পেশি, এমনকি আমাদের পুরো দেহের সংকোচন প্রসারণ করে পেশি। তাহলে এখানেও হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, সংকোচনকে আমরা ইংরেজিতে বলি সিস্টোল, প্রসারণকে আমরা ইংরেজিতে বলি ডায়াস্টোল। এই যে সিস্টোল ডায়াস্টোল এই জিনিসগুলো কে করবে? মায়োকার্ডিয়াম, কারণ এখানেই থাকে মূলত হৃৎপেশি। তাহলে হৃৎপেশি বা পেশিটাই মূলত সংকোচন প্রসারণের ভূমিকা রাখে। তার মানে সংকোচন প্রসারণে কোন প্রাচীরের ভূমিকা? মায়োকার্ডিয়াম। সবচেয়ে পুরু প্রাচীর কোনটা? মায়োকার্ডিয়াম। এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। এন্ডোকার্ডিয়াম, ভাই এন্ডো মিন্স ভেতরে, এন্ডো মিন্স ভেতরে, মানে সবচেয়ে ভেতরের, এই তো সবচেয়ে ভেতরে লাল কালারের, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, যেটা একদম হৃদগহ্বরের সাথে লাগানো। ঠিক আছে? এন্ডোকার্ডিয়াম মূলত হৃদকপাটিকা গুলাকে, এখানে ভেতরে কিছু কপাটিকা থাকে, কপাটিকা গুলাকে ঢেকে রাখে, এখানে গহ্বরটাকেও ঢেকে রাখে এবং রক্তনালিকা গুলার সাথে একটা সংযোগ স্থাপন করে এন্ডোকার্ডিয়াম। তাহলে প্রাচীর টোটাল তিনটা। এপিকার্ডিয়াম সবচেয়ে বাহিরের প্রাচীর এপিকার্ডিয়াম, যেখানে চর্বির লেয়ার লাগানো থাকে, যে যোজক টিস্যু দিয়ে গঠিত। মায়োকার্ডিয়াম যেখানে পেশি থাকে, সবুজ কালারের লেয়ারটা, যেখানে পেশিগুলো থাকে, হৃদপেশিগুলো থাকে এবং এগুলো সংকোচন প্রসারণের ভূমিকা পালন করে। হৃৎপিণ্ডের সবচেয়ে দৃঢ় প্রাচীরটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে সবচেয়ে ভেতরের প্রাচীর, যেটা হৃদগহ্বর কপাটিকা গুলাকে ঢেকে রাখে, সবচেয়ে ভেতরের প্রাচীর এবং এটা রক্ত নালিকাগুলোর সাথে একটা ভালো সংযোগ স্থাপন করে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের তিনটা প্রাচীর সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া হয়ে গেল। হৃৎপিণ্ডের তিনটা প্রাচীর সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া হয়ে গেল। আচ্ছা আসি তাহলে, আমাদের এখান থেকে পড়া শেষ হইলো অবস্থান, আকৃতি, আবরণ, প্রাচীর। এবার আসি আমরা আরেকটু শর্ট একটা জিনিস দেখাইয়া দিই, শর্টকাটে বলে দিই প্রকোষ্ঠগুলো কি কি আছে আমাদের হৃৎপিণ্ডে। যেহেতু আমরা বলছি হলো মাসকুলার, হলো মিন্স ফাঁপা, মাসকুলার মিন্স মাসেল সমৃদ্ধ। তাহলে মাসেল তো আমরা অলরেডি দেখাই দিছি, মায়োকার্ডিয়াম এখানে আছে। ফাঁপা অংশগুলোতে কি কি প্রকোষ্ঠ থাকে? টোটাল মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অথবা মানব হৃৎপিণ্ডে 2 জোড়া প্রকোষ্ঠ থাকে, 2টা অলিন্দ 2টা নিলয়, 2টা অলিন্দ 2টা নিলয়। অলিন্দ, অলিন্দ যার ইংরেজি নাম অ্যাট্রিয়াম, অলিন্দ যার ইংরেজি নাম অ্যাট্রিয়াম। এক বচনে অ্যাট্রিয়াম, বহু বচনে অ্যাট্রিয়া। দুইটাকে একসাথে বললে অ্যাট্রিয়া বলতে হবে, যদি তুমি একটা অলিন্দ বলো তাহলে অ্যাট্রিয়াম বলতে হবে। ঠিক আছে? লাস্টে আম থাকা মানে সেই জিনিসটা সিঙ্গুলার। আচ্ছা, নিলয়, ভেন্ট্রিকল। এখন কথা হইলো ভাইয়া কোনটা কোথায় থাকে? অ্যাট্রিয়াম বা অলিন্দ থাকে উপরে। অ্যাট্রিয়াম বা অলিন্দের সংখ্যা কয়টা ভাইয়া? 2টা। ভেন্ট্রিকলের সংখ্যা কয়টা ভাইয়া? 2টা। তাহলে টোটাল মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা, 4টা। এখন ভাইয়া কথা হইলো অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল কোথায় থাকে? মনে রাখবা অলিন্দ উপরে, অ উ, অ উ, অলিন্দ উপরে। তাহলে নিলয় নিচে, নি নি, নিলয় নিচে। তোমরা যদি এটা দিয়ে মনে রাখতে চাও মনে রাখতে পারো, নিলয় দিয়ে নিচে, অ দিয়ে উপরে, অ দিয়ে উপরে। তাহলে অলিন্দ উপরে, নিলয় নিচে। তাহলে এই দুটো হলো নিলয়, এই দুটো হলো অলিন্দ। অলিন্দ নিলয়ের মাঝখানে আন্ত অলিন্দ নিলয় পর্দা থাকে। 2টা অলিন্দের মাঝখানে এইটা হলো আন্ত অলিন্দ পর্দা, বা আমরা ইংরেজিতে বলি ইন্টার অ্যাট্রিয়াল মেমব্রেন। এই তো এই যে পর্দাটা, এটা 2টা নিলয়ের মাঝখানে, তার মানে এটাকে আমরা বলবো আন্তঃনিলয় পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার মেমব্রেন। একসাথে যদি বলি আন্ত অলিন্দ নিলয় পর্দা, ইন্টার অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার মেমব্রেন। সেপ্টামও বলতে পারি, পার্থক্য করে যে সেপ্টাম মিন যে পার্থক্য করে, ইন্টার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন জিনিসটা দেখি যে ভাইয়া ডান বাম কিভাবে চিনবো। মনে রাখবা, তুমি যা তোমার খাতা ঠিক তার উল্টা, তুমি যা তোমার খাতা ঠিক তার উল্টা। তোমার ডান হাত খাতার বাম অংশ, তোমার বাম হাত খাতার ডান অংশ, তোমার ডান হাত খাতার বাম অংশ, তোমার বাম হাত খাতার ডান অংশ। বোর্ড যা আমি ঠিক তার উল্টা, আমি যা বোর্ড ঠিক তার উল্টা। আমার ডান অংশ বোর্ডের বাম অংশ, আমার বাম অংশ বোর্ডের ডান অংশ।
তাহলে এই যে এই সাইডটা এটা আমার ডান অংশের সাথে পড়তেছে, তার মানে এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম পাশ। আবার এই যে এই সাইডটা এটা আমার বাম পাশের সাথে মিল খাচ্ছে, তার মানে এটা হচ্ছে হৃৎপিণ্ডের ডান পাশ। জিনিসটা মিলিয়ে যাবে যখন তুমি অঙ্কীয় ভাবে দাঁড়াবে। আমাদের হৃৎপিণ্ডও কিন্তু আমাদের দেহের অঙ্কীয় দিকে থাকে, নট পৃষ্ঠীয়, পিছনে কিন্তু থাকে না, পিঠের দিকে থাকে না, বুক সামনের দিকে আমাদের হৃৎপিণ্ডটা থাকে, মানে অঙ্কীয় দিকে। তাহলে তুমি দেখো এটা হচ্ছে আমার বাম হাত, মানে এটা বাম অংশ, তাহলে এটা বাম অংশ মিলে গেল, এজন্য আমি এখানে লেফট লিখছি LL। আবার এটা ডান হাত, মানে ডান অংশ, তাহলে এটা ডান অংশ। অঙ্কীয় ভাবে দাঁড়াইতে হবে। এখন তো তুমি এভাবে দাঁড়াচ্ছ পৃষ্ঠীয় ভাবে, তাহলে এটা তোমার অপোজিট। তাহলে আমরা এভাবে লিখে দিলাম এখানে, এটা হলো তাহলে এই পুরো সাইডটা হলো লেফট, তাহলে এটাও লেফট, এটাও লেফট। তাহলে উপরে লিখছি লেফট অ্যাট্রিয়াম LA, লেফট ভেন্ট্রিকল LV, রাইট অ্যাট্রিয়াম RA, রাইট ভেন্ট্রিকল RV। একটু মনে রাখতে হবে, তাহলে টোটাল প্রকোষ্ঠ তাহলে 4টা, লেফট অ্যাট্রিয়াম বাম অলিন্দ, লেফট ভেন্ট্রিকল বাম নিলয়, রাইট অ্যাট্রিয়াম ডান অলিন্দ, রাইট ভেন্ট্রিকল ডান নিলয়। তো এই যে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, এদের মাঝখানে একটা ফুটা থাকে, এই ফুটাটাকে আমরা বলি আন্ত অলিন্দ নিলয় ছিদ্র। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি বাম দিকেটা, তাহলে বাম অলিন্দ নিলয় ছিদ্র, এই ছিদ্রটা। আবার এদিকে যদি বলি ডান, ডান অলিন্দ নিলয় ছিদ্র, তাহলে বাম আন্ত অলিন্দ নিলয় ছিদ্র, ডান আন্ত অলিন্দ নিলয় ছিদ্র। ইংরেজিতে যদি বলি লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এই লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রতে একটা কপাটিকা থাকে, যে কপাটিকাটা দুইটা ঝিল্লি থাকে, টুপির মতো দুইটা ঝিল্লি থাকে। এই কপাটিকাটাকে আমরা বলি বাইকাস্পিড কপাটিকা, বাম দিকে বাইকাস্পিড। তাহলে কাস্প মানে হচ্ছে সেই টুপি বা ঝিল্লিটা। তাহলে এই যে বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ নিলয় ছিদ্রেতে একটা কপাটিকা থাকে, যে কপাটিকাকে আমরা বলি বাম বাইকাস্পিড কপাটিকা, বা এটার আরেকটা নাম হলো মাইট্রাল কপাটিকা। এটা আমি কপাটিকা তারও ডিটেইলস বলবো। দেন ডান অলিন্দ নিলয় ছিদ্র বা ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রতে থাকবে একটা কপাটিকা যার নাম ট্রাইকাস্পিড কপাটিকা, মানে এখানে ট্রাই তিনটা আছে, তিনটা টুপির মতো ঝিল্লি বিশিষ্ট অংশ আছে। ঠিক আছে, তাই এই কপাটিকাটাকে আমরা বলি ট্রাইকাস্পিড কপাটিকা। আর অনেক কপাটিকা আছে, যেমন দেখো আমি এখানে দেখাইছি, এটা হচ্ছে মহাধমনী, মহাধমনী মাঝখানে একটা কপাটিকা আছে, এটাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। আবার এটা হচ্ছে যে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীর এই জায়গাটাতে আমি একটা কপাটিকা দেখেছি, এটাকে আমরা বলবো পালমোনারি সেমিনুলার কপাটিকা। তো জিনিসগুলো আমি কপাটিকা সম্পর্কে আরেকটু ডিটেইলস ভাবে বর্ণনা করব, আমি জাস্ট এখানে প্রকোষ্ঠটা দেখানোর জন্য তোমাদের এই জিনিসটা আঁকছি। এখন আমরা মোটামুটি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ দেখবো, তাহলে আমাদের প্রকোষ্ঠগুলো পড়া শেষ। এবার আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ দেখবো, লম্বচ্ছেদ একে ধমনী শিরার কপাটিকা সম্পর্কে দেখবো। এরপর আমরা বোর্ড সিকিউ এমসিকিউতে যাব। মাইন্ড ইট আজকের ক্লাসের উপর ক্লাস শেষে একটা 10 নাম্বারের অবজেক্টিভ পরীক্ষা হবে, যেখানে 10টা অবজেক্টিভ থাকবে, সময় 5 মিনিট। সেই 5 মিনিটের মধ্যে 10টা অবজেক্টিভ আনসার করে আমার পার্সোনাল মেসেঞ্জারের আমাকেই তোমরা আনসার শিটটা সাবমিট করে দিতে হবে। 5 মিনিট পরে কোনো আনসার কাউন্ট করা হবে না, এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি আনসার যে পারবে একজন, যে কোনো একজন। এখন যদি সেখান থেকে তোমার ধরো 5-6 জন 2 মিনিটের মধ্যে 5 জন আনসার দিলে, সেই 5 জনই তোমার 10টাই কারেক্ট আনসার দিল। ঠিক আছে, আজকের পড়ার উপর থেকে সবকিছু থাকবে। তাহলে তখন আমরা একটু কনফিউশনে পড়বো, তখন আমরা চিন্তা করবো যে আসলে এদের মধ্যে কি করা যায় নাকি, লটারি করা যায় নাকি। ঠিক আছে, তখন আমরা আগে থেকে বলে দিয়েছি একজনকে পুরস্কৃত করা হবে। এক্সাম শুরু হচ্ছে, ধীরে ধীরে এক্সাম সামনের দিকে বাড়তে থাকবে। তবে কথা হইলো, তুমি যদি এখন সেই 2 মিনিটে 5 জন অন্তর্ভুক্ত হইতে না চাও, তাহলে তোমার 1 মিনিটে সবগুলো আনসার দিয়ে দিতে হবে, শুদ্ধ আনসার। এবং অবজেক্টিভের গুলো এমন থাকবে যে 1 মিনিটে শুদ্ধ আনসার দেওয়া যাবে, কোনো কঠিন জিনিস না, সব সহজ অবজেক্টিভ দিব। তার মধ্যে কিছু তো আমি পড়াইয়া দিব আজকে। ঠিক আছে, তো ভালো করে ক্লাসটা করো। অবজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ, যে অবজেক্টিভ পারবা সবগুলো সে পাবা পুরস্কার পাইলে হয়ে যাবা সুপারস্টার। এর একটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা পয়েন্ট, আজকে 7টা থেকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে, তোমরা জানো। তোমরা সব মানুষজন কেমিস্ট্রি ক্লাসে অ্যাটেন্ড করবা। প্রিভিয়াস ক্লাসটা হইতে পারেনি, কিছু
টেকনিক্যাল ফল্ট ছিল, ইলেকট্রিক্যাল ঝামেলা, বাংলাদেশে তো বিদ্যুৎ টিদ্যুৎ কত হাবিজাবি ঝামেলা থাকে, ইন্টারনেটে তো ঝামেলা বাংলাদেশে বলার দরকারই নেই, ঠিক আছে। অপ্রয়োজনে আমরা ইন্টারনেট ইউজ করে ফেলি, বাট বাংলাদেশে যখন আমাদের প্রয়োজন হয় আসলে কোনো একটা জিনিস সার্চ করবো তখন ইন্টারনেট নেই, কি মহান কাবজাব। তাহলে জিনিসটা দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি ক্লাস নেবেন, তোমাদের সবার পরিচিত সিরাজ ভাইয়া, খুবই ফেভারেট ভাইয়া তোমাদের সবার, তোমরা সবাই জানো, খুবই বেস্ট ক্লাস নেই এটা, তোমরা সবাই জানো। সিরাজ ভাই ক্লাস নেবেন 7টায়, মিস দিবা না কোনো ভাই, ঠিক আছে, অবশ্যই অ্যাটেন্ড করা চাই। তাহলে সিরাজ ভাইয়ের ক্লাসে অবশ্যই তোমাদের অ্যাটেন্ড করতে হবে, তোমরা অ্যাটেন্ড করবা সবাই। আজকের টপিক সিরাজ ভাইয়ের দ্রাব্যতা 2, দ্রাব্যতার টপিক 2। দ্রাব্যতাটা বোর্ডের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক মারাত্মক, যেমন মারাত্মক ইম্পর্টেন্ট হার্ট, তার চেয়ে বেশি মারাত্মক ইম্পর্টেন্ট দ্রাব্যতা। দ্রাব্যতা থেকে কোয়েশ্চেন আসে একদম মোটামুটি 99.99999% কোয়েশ্চেন আসে। তাই সিরাজ ভাইয়ের ক্লাস মিস দেওয়া যাবে না, অবশ্যই অ্যাটেন্ডেন্স চাই। আচ্ছা, তো আমরা দেখি আমাদের অনেক কিছুই আসলে বলা হয়ে গেছে। এখন আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা আঁকাবো। লম্বচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক বেশি আসে। একটু সবাই যদি পারো খাতা কলম একটু খুলে নাও, কারণ খাতা কলম খুলে আমার সাথে যদি প্র্যাকটিস করতে পারো জিনিসটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ লম্বচ্ছেদ আঁকাটা একটু কষ্ট, সুন্দর করে আঁকতে চাইলে একটু প্র্যাকটিস করে নাও। আরেকটা কথা, বায়োলজিতে সেই নাম্বার বেশি পাই যার চিত্র কথা বলে। চিত্র যদি তোমার কথা বলে তুমি বস, আদারওয়াইজ তুমি লস। তাহলে তোমার চিত্র কথা বলতে হবে এবং চিত্র সুন্দর করে ফুটে তুলতে হবে উইথ লেভেলিং। লেভেলিং মিন্স ভাইয়া এই জিনিসটা কি নাম লিখে দিলাম, এই জিনিসটা কি নাম লিখে দিলাম, নিচে দিয়ে চিত্রের নাম লিখে দিলাম সুন্দর করে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, ফুল মার্কস। স্যার বর্ণনা এক লাইনও পড়বে না, তুমি বর্ণনা যদি গানও লিখে দাও ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট কি করবা, সুন্দর করে চিত্রটা আঁকবা, ঠিক আছে, এবং সুন্দর করে লেবেলিংটা করার চেষ্টা করবা। চিত্রের নাম লিখবা, লেবেলিং নাই, চিত্রের নাম নাই, শুধু চিত্র আছে, জিরো, কোনো নাম্বার নাই। লেবেলিং থাকতে হবে, নাম থাকতে হবে, চিত্র সুন্দর করে আঁকতে হবে। চিত্র যার কথা বলবে নাম্বার তার বেশি আসবে। আচ্ছা, তো আমরা দেখি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা আমরা আগে একটু আঁকি, এরপর আমরা শর্টকাটে ধমনী শিরার কপাটিকাগুলোর কথা বলবো। আসি, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা কেমন হবে। আমরা জাস্ট এখানে একটা, ফার্স্ট অফ অল তোমার বর্ডার দিয়ে দিতে হবে। তাহলে আমরা জাস্ট এখানে একটা সুন্দর করে একটা বর্ডার দিয়ে দিলাম, এর একটা ডিম আঁকলাম। এই ডিমটা থেকে আসলে হৃৎপিণ্ডের গঠনটা আমি এঁকে ফেলতে পারবো। দেখি আমরা, আসো, আমাদের কিন্তু অলরেডি শেপ দেওয়া শেষ। শেপ দেওয়া শেষ মানে 50% আঁকাও শেষ। শেপ দেওয়া শেষ মানে 50% কিন্তু আঁকাও শেষ। তাহলে আরেকবার একটু দেখি, একটা বর্ডার দিলাম, বর্ডার থেকে আমি বের করলাম, এই জায়গাটাতে একটু চিকন করে রাখছি, কেন, ওই অ্যাপেক্সের জন্য একটু চিকন করে রাখছি। তাহলে এই জায়গাটাতে একটু চিকন করে রাখলাম, দেন এখান থেকে বের করে আরেকটা সুন্দর ডিজাইন করে দিলাম, আকাশের হৃৎপিণ্ড। এবার জাস্ট বর্ডার গুলো কি করো, সুন্দর করে মুছে দাও। হৃৎপিণ্ডের শেপ অলরেডি তোমার হয়ে গেছে। এবার তুমি কি করবা, ধমনী শিরা বের করার আগে আমি বলছিলাম হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়ের মাঝখানে আন্ত অলিন্দ নিলয় পর্দা বা ইন্টার অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে, সেই সেপ্টামটা একটু দিয়ে দিই ভাইয়া, দিয়ে দিলাম। এটা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা, এতটুকু আন্ত নিলয় পর্দা, অলিন্দ নিলয় পর্দা হয়ে গেল।
এখানে দুই ঝিল্লি বিশিষ্ট, দুইটা টুপির মতো ঝিল্লি বিশিষ্ট একটা কপাটিকা আছে। এখানে তিনটা টুপির মতো ঝিল্লি বিশিষ্ট একটা কপাটিকা আছে। তাহলে আমি দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকা এঁকে দিলাম, তিন ঝিল্লি বিশিষ্ট কপাটিকাও এঁকে দিলাম। তাহলে আমার এতটুকু আঁকাটা শেষ। এর পরবর্তীতে ভাইয়া লাল কালার আর নীল কালার ইউজ করব, কেন কিছুক্ষণ পরে আমি বুঝিয়ে দিব। আপাতত আমরা এঁকে ফেলি আগে। এই জিনিসটাকে একটু বাইর করে দিলে আমাদের সুবিধা হয়, যেমন এরকম ভাবে। কেন ভাইয়া সুবিধা হয় একটু পরেই আমরা দেখব। দেখি আমরা লাল কালার নীল কালারটা ইউজ করে ফেলি। উপর থেকে একটা নালিকা নামাবো, ঠিক নিচের থেকে একটা নালিকা ঢুকবে। আচ্ছা, তাহলে উপর থেকে একটা নালিকা, নিচের থেকে একটা নালিকা আসলো। তো আমি যদি এখন প্রকোষ্ঠগুলো দিয়ে দিতে চাই, প্রকোষ্ঠগুলো কিন্তু দিয়ে দিতে পারি। লাইক আমি জানি হচ্ছে এইটা হচ্ছে আমার ডান হাত, মানে এটা বাম সাইড, এটা বাম হাত মানে এটা ডান সাইড। তো উপরে থাকা অলিন্দ মানে এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হলো বাম নিলয়, যেটাকে আমরা বলতে পারি লেফট ভেন্ট্রিকল। আমি এটা বাইরে না লিখে ভিতরে লিখি। এটা ডান অংশ, ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম, এটা ডান নিলয়, রাইট ভেন্ট্রিকল। আমাদের মোটামুটি প্রকোষ্ঠ চারটা লেখা শেষ। মনে রাখবা, বারবার আমি বারবার বলছি, তুমি আর তোমার বোর্ড, তুমি আর তোমার খাতা অলওয়েজ উল্টা। তোমার ডান হাত মানে বোর্ডের বাম পাশ, তোমার বাম পাশ মানে বোর্ডের ডান পাশ। তোমার খাতার ক্ষেত্রে ঠিক সেম। তাহলে এবার আমরা জিনিসটা যেটা দিব সেটা হইল লাল কালারটা ইউজ করব। লাল কালারটা দিয়ে এখান থেকে একটা নালিকা বের করব। একটা নালিকা এরকম ঘুরে নিচের দিকে নামতেছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই দিক থেকে একটা নালিকা দেখাবো, যেটা এদিক থেকে এসে বের হচ্ছে, বের হয়ে হয়ে এদিক দিয়ে বের হবে। তোমরা সবাই প্র্যাকটিস করো। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। এই দুটো নালিকা বের হলো, এরা দুজন হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। নীল লাল কালারে যেটা বের হলো এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, মহাধমনী। লাল কালারের এই যেটা বের হলো ঘুরে, এটা হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা বলি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা সবার শেষ যে অংশটা দেখাবো সেটা হইল এই জায়গাতে ঢুকবে দুইটা, এই জায়গা দিয়ে ঢুকবে দুইটা। আমাদের হৃৎপিণ্ড কিন্তু আঁকা শেষ। হৃৎপিণ্ড কিন্তু আমাদের মূলে মালে হৃৎপিণ্ড কিন্তু আঁকা শেষ, লম্বচ্ছেদ আঁকা শেষ। তাহলে তুমি শেপটা যদি দিতে পারো, ধমনী শিরা সব ইজিলি বর্ণনা করে দেওয়া যাবে। আসো এবার আমরা দেখি হৃৎপিণ্ডের এই যে উপরের অংশ, এটাকে আমি বলছিলাম বেস, চওড়া অংশ। এই যে নিচের চিকন অংশ, এটাকে আমরা বলছিলাম অ্যাপেক্স, সরু অংশ। আসলে হৃৎপিণ্ডের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে, আমি এই জায়গাটাতে একটা জিনিস এঁকে দিই। এখানে দুটো কপাটিকা আছে। আচ্ছা, তো যাই হোক, এখানের মধ্যে আমরা হৃৎপিণ্ডের মধ্যে ফার্স্টে আমরা প্রকোষ্ঠ তো অলরেডি জেনে গেছি, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। এরপর আমরা ধমনীয় শিরা যদি দেখতে চাই, ধমনীয় শিরাগুলো কি কি ভাইয়া? ধমনীয় শিরাগুলো হইলো, দেখো এখানে লাল কালার নীল কালার করছি। লাল কালার নীল কালার জিনিসটা একটু পরে বোঝাচ্ছে, আগে নামগুলো একটু তোমাদেরকে আইডেন্টিফাই করাই দিই।
এই যে এটা হলো মহাধমনী, এই জিনিসটা হলো মহাধমনী। ভাই এটা কোথা থেকে আসছে? মহাধমনীটাকে যদি একটু পিছনের দিকে বর্ধিত করো, বাম নিলয় থেকে আসে। তার মানে মহাধমনীর উৎপত্তি হচ্ছে বাম নিলয়। বাম নিলয় থেকে মহাধমনী বের হয়। কি নিয়ে বের হয় ভাইয়া? ব্লাড নিয়ে বের হয়। এটা একটু মাথায় রাখতে হবে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব, এই যে এই জায়গাটা থেকে একটা নীল কালারের নালিকা বেরিয়েছে, দুই দিকে দুইটা গেছে। এই নালিকাগুলোকে আমরা বলবো ফুসফুসীয় ধমনী, বা আমরা ইংরেজিতে যেটাকে বলে পালমোনারি ধমনী। দেখো কয়েকটা জিনিস একটু আমি এখানে টার্ম লিখে দিচ্ছি। ওটা মহাধমনী, আর্টারি, ধমনী, ভেইন, শিরা, ভেনা কেভা। এগুলো বেসিক টার্ম, এগুলো মনে রাখতেই হবে। মহাশিরা, পালমোনারি, পালমোনারি ওয়ার্ডটা ফুসফুসের সাথে জড়িত, পালমোনারি ওয়ার্ডটা ফুসফুসের সাথে জড়িত। পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি, ফুসফুসীয় ধমনী, পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা। এই যে বেসিক টার্মগুলো, টার্মিনোলজি, মারাত্মক ইম্পর্টেন্ট। আর্টারি মানে ধমনী, অ্যাওর্টা মিন্স মহাধমনী, এইটাকে অ্যাওর্টা আমরা বলবো, মহাধমনী। ভেইন মানে শিরা, ভেনা কেভা মানে মহাশিরা। এই দুটো হলো মহাশিরা। মহাশিরাকে আমরা দুই ভাগে ভাগ করি, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। পালমোনারি আর্টারি, ফুসফুসীয় ধমনী, পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা। আমি এখানে লিখে দিচ্ছি দুইটা ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরাটা কোথা থেকে উঠে? একটু যদি পিছন দিকে তাকাই, দেখি ডান ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে আসছে। তাহলে ফুসফুসীয় শিরা একটা পালমোনারি ট্রাঙ্ক মানে গোড়া, ট্রাঙ্ক মানে হচ্ছে গোড়া। এখানে একটা পালমোনারি ট্রাঙ্ক থাকে, গোড়া। সেই পালমোনারি ট্রাঙ্ক থেকে দুইটা পালমোনারি আর্টারি বের হয়, মানে ফুসফুসীয় ধমনী বের হয়। এর একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা মহাধমনী পাইলাম, ফুসফুসীয় ধমনী পাইলাম। মহাধমনী বের হইলো বাম নিলয় থেকে, ফুসফুসীয় ধমনী দুইটা বের হইলো ডান নিলয় থেকে। এখানে মহাধমনীর তিনটা শাখা দেখাইছি আমি। প্রথম শাখাটাকে বলবো ব্রাকিওসেফালিক শাখা, দ্বিতীয় শাখাটাকে বলবো ক্যারোটিড শাখা, তৃতীয় শাখাটাকে বলবো সাবক্লেভিয়ান শাখা। ব্রাকিওসেফালিক, ক্যারোটিড, সাবক্লেভিয়ান। তাহলে আমি যদি এখান দিয়ে একটু করে লিখে দেই, এখান দিয়ে যদি আমি একটু করে লিখে দেই, মহাধমনীর তিনটা শাখা, ব্রাকিওসেফালিক বি, ক্যারোটিড সি, সাবক্লেভিয়ান এস। এরা তিনজন কি? মহাধমনীর শাখা তিনটি, মহাধমনীর শাখা তিনটি। ব্রাকিওসেফালিক, ব্রাকিওসেফালিক বি, ক্যারোটিড সি, সাবক্লেভিয়ান এস। আমরা সংক্ষেপে মনে রাখি বিসিএস, সংক্ষেপে মনে রাখি বিসিএস। ব্রাকিওসেফালিক, ক্যারোটিড, সাবক্লেভিয়ান, ব্রাকিওসেফালিক, ক্যারোটিড এবং সাবক্লেভিয়ান। ঠিক আছে, সংক্ষেপে আমরা বিসিএস দিয়ে এটা মনে রাখতে পারি। আচ্ছা, তো আসি জিনিসটা এটা এদিকে থাক। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, আচ্ছা তাহলে দুইটা ধমনী পেয়ে গেলাম। দুইটা ধমনী কিন্তু ফুসফুস থেকে বের হচ্ছে, বাম নিলয় থেকে মহাধমনী বের হলো, ডান নিলয় থেকে ফুসফুসে ধমনী বের হলো, দুটো দুই দিকে চলে যাবে। ঠিক আছে, এরপর আসো শিরা দেখি। এই যে এই শিরাটা এবং এই শিরাটা, এই শিরাকে আমরা বলবো ঊর্ধ্ব মহাশিরা। আমি এই জিনিসটি একটু মুছে দেই।
এই যে এটা দেহের উপরের অংশ থেকে দূষিত রক্তগুলা, দেহের উপরের অংশ থেকে দূষিত রক্তগুলা মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এনে ডান অলিন্দে ফেলায়, এটাকে আমরা বলি ঊর্ধ্ব মহাশিরা। মহাশিরার ইংরেজি আমরা জানি ভেনা কেভা। ঊর্ধ্ব মিন্স সুপিরিয়র, মানে সুপেরিয়র ভেনা কেভা, সুপেরিয়র ভেনা কেভা। এইটা নিম্ন মহাশিরা। এটা হইল নিম্ন মহাশিরা, দেহের নিচ দিক থেকে রক্ত নিয়ে, দেহের যে নিচের যে কোনো অংশ থেকে রক্ত নিয়ে উপরের দিকে উঠতেছে, হৃৎপিণ্ডতে আসতেছে, এটাকে আমরা বলি ইনফিরিয়র। যেহেতু মহাশিরা তো ভেনা কেভা আছে আর যেহেতু নিচের দিক থেকে আসতেছে তাই আমরা তাকে বলি ইনফেরিয়র ভেনা কেভা। তাহলে আমরা টোটাল দুইটা মহাশিরা পাইয়া গেলাম, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা দেহের উপরের অংশ থেকে ব্লাড নিয়ে আসতেছে, নিম্ন মহাশিরা দেহের নিচের অংশ থেকে ব্লাড নিয়ে আসতেছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো এখানে চারটা নালিকা, লাস্ট সবার শেষ চারটা নালিকা দেখা যাচ্ছে। এই চারটা নালিকা মেইনলি বাম অলিন্দে আসে, এরাও কিন্তু বাম অলিন্দেই আসে। তাহলে বাম অলিন্দে যে চারটা নালিকা আসে, চারটা নালিকাকে আমরা বলি ফুসফুসীয় শিরা। এই চারটা নালিকাকে আমরা বলি ফুসফুসীয় শিরা। তো ভাইয়া তাহলে মোটামুটি নালিকাগুলো দেখানো শেষ। তাহলে ধমনী আর শিরা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেল। আমি একটু আরেকবার রিপিট করে দেই। আমাদের হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো আছে, প্রকোষ্ঠগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। চারটা প্রকোষ্ঠ আছে। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে ফুটাটাকে আমরা বলবো বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র, ডান অলিন্দ নিলয়ের মাঝখানটাকে ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের এই জায়গাটাতে একটা কপাটিকা থাকে, যে কপাটিকাটার দুইটা ঝিল্লি থাকে। এই কপাটিকাটাকে আমরা বলি বাইকাস্পিড কপাটিকা। এই কপাটিকাটাকে আমরা বলি বাইকাস্পিড, বাইকাস্পিড, অথবা এটার আরেকটা নাম আছে মাইট্রাল, বাইকাস্পিড অথবা মাইট্রাল কপাটিকা, বাইকাস্পিড অথবা মাইট্রাল কপাটিকা। এবং ঠিক সেইম এইটা যেটা ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে, এই কপাটিকাটার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে কোনটা আছে, ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে কোনটা আছে, অথবা বাম অলিন্দ নিলয়ের মাঝখানে কোনটা আছে, ডান অলিন্দ নিলয়ের মাঝখানে কোনটা আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা এখানে কিন্তু একটা কপাটিকে দেখাইছি, একটু ভালো করে খেয়াল করলে দেখবা এটা হইলো পালমোনারি ধমনী। আমি আগে থেকেই বলে দিছি এই দুটো হইলো পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী আসতেছে ডান নিলয় থেকে। ডান নিলয় বা ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝখানে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটাকে আমরা বলি সেমিনুলার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে এখানে আমাদের একটা কপাটিকার নাম চলে আসতেছে সেমিনুলার, বা এদের বাংলা নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এরা দেখতে আধা চাঁদের মতো, হাফ চাঁদ আকাশে উঠলে যেমনটা দেখায় ঠিক সেম আধা চাঁদের মতো এই কপাটিকাগুলো, ঠিক আছে? এদেরকে আমরা বলি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। আচ্ছা, তো সেমিনুলার কপাটিকা দেহের মধ্যে দুইটা, একটা হইলো এই যে আমাদের পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী এবং ডান অলিন্দের মাঝখানের এইটা, এবং এই যে আমাদের মহাধমনী আর বাম অলিন্দ এদের মাঝখানেও একটা আছে, এটাও একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে অর্ধচন্দ্রাকৃতি বা সেমিনুলার কপাটিকা হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে যে পালমোনারি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা যেটা পালমোনারি ধমনী আর ডান নিলয়ের মাঝখানে, এবং অ্যাওর্টিক, অ্যাওর্টা থেকে আসছে, মহাধমনীর ইংরেজি যেটা আমরা জানি অ্যাওর্টা, তাই অ্যাওর্টা থেকে আসছে, এটাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা, মানে অ্যাওর্টা মহাধমনী আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা আছে। তাহলে চারটা কপাটিকার বর্ণনা পাইছি। আরো একটা কপাটিকা হইলো আমাদের এই যে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা কিন্তু ডান অলিন্দের রক্ত নিয়ে আসে, ঠিক আছে? তাহলে নিম্ন মহাশিরা ডান অলিন্দের কানেকশন একটা কপাটিকা দেখে, সেটাকে আমরা বলি ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে 5 নাম্বার, এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে এরা হচ্ছে দুইটা, এরপরে একটা পাইলাম আমরা ইউস্টেশিয়ান, ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। আমি এগুলো আরেকবার দেখাবো তোমাদেরকে। ইউস্টেশিয়ান কপাটিকাটা হচ্ছে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগ স্থলে থাকে। সবার শেষ একটা কপাটিকা আছে আমাদের
করোনারি কপাটিকা বা থিবেসিয়ান কপাটিকা, এটা একটু জটিল আছে। এটা হচ্ছে যে আমাদের করোনারি সাইনাস। আমাদের হৃৎপিণ্ড তো সব জায়গায় রক্ত সরবরাহ করে, তো হৃৎপিণ্ডতে তো রক্ত দরকার, কারণ হৃৎপিণ্ড তো একটা অঙ্গ, তার তো পুষ্টি দরকার। তো ধমনির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে বিষাক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো হৃৎপিণ্ডের মাধ্যমে করোনারি শিরার মাধ্যমে চলে আসে। করোনারি ধমনী শুধুমাত্র হৃৎপিণ্ডতেই সাপ্লাই দেয়। করোনারি ধমনী, করোনারি শিরা, করোনারি যে কথাটা শুধুমাত্র হৃৎপিণ্ডের জন্য। করোনারি ধমনী শুধু হৃৎপিণ্ডে সাপ্লাই দেয়, করোনারি শিরা হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ দূষিত রক্তগুলো এনে হৃৎপিণ্ডের মধ্যেই আবার ডান নিলয়ে ডান অলিন্দে ফেলে দেয়। তাহলে এই যে করোনারি শিরা সবগুলো সমন্বিত অংশটাকে আমরা বলি করোনারি সাইনাস। করোনারি শিরার অনেকগুলো মিলিত শিরাকে আমরা বলি করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস কিন্তু ডান অলিন্দে রক্ত আনে, যেমনটা আনে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, ঠিক সেম আনে করোনারি শিরা, করোনারি সাইনাস। করোনারি সাইনাস আর ডান অলিন্দের মাঝখানে যে কপাটিকা, সেই কপাটিকাটাকে আমরা বলি করোনারি কপাটিকা বা থিবেসিয়ান কপাটিকা। এটা একটু পরে আমি দেখাই দিচ্ছি, একটু পরে আমি বর্ণনা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস আমরা দেখি যে অলিন্দ নিলয়গুলো ঠিক কোন শিরা ঢুকে কোন শিরা অলিন্দ নিলয় থেকে বের হয়। খুব সহজ জিনিসটা দেখা যাচ্ছে যে সর্বপ্রথম আমরা যদি অলিন্দ দেখি, তাহলে ডান অলিন্দের কথা দেখি। ডান অলিন্দে সারা দেহ থেকে দূষিত রক্তগুলো আসতেছে, সারা দেহ থেকে দূষিত রক্তগুলো ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে দেহের উপরের থেকে আসতেছে ডান অলিন্দে, নিম্ন মহাশিরার মাধ্যমে দেহের নিচে থেকে আসতেছে ডান অলিন্দে। এটা একটু মনে রাখতে হবে। এখন ভাইয়া দূষিত রক্ত কিভাবে বুঝবেন? দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত তো বুঝার কোনো স্কোপ নাই। দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত বুঝার তো কোনো স্কোপ নেই। হ্যাঁ, স্কোপ আছে ভাইয়া, স্কোপটা আছে। স্কোপটা কোন জায়গায় আছে সেটা একটু আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে লাল কালার নীল কালার আমি এই জন্যই করছি, ঠিক আছে? লাল কালার নীল কালার করা হয়েছে এই জন্যই। একটা জিনিস মনে রাখবা, লাল দ্বারা বোঝানো হয় ধমনী। সব সময় মনে রাখবা, বায়োলজিতে লাল দ্বারা বোঝানো হয় ধমনী এবং বায়োলজিতে নীল দ্বারা বোঝানো হয়, বায়োলজিতে নীল কালার দ্বারা বোঝানো হয় শিরা, নীল কালার দ্বারা বোঝানো হয় শিরা। তো ভাইয়া এই দুইটা কেন বোঝানো হয়? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তুমি যখন শ্বাস নাও, তোমার শ্বাস নেওয়ার মাধ্যমে তুমি অক্সিজেন গ্রহণ করো। এই অক্সিজেন আমাদের রক্তে 97% অক্সিজেন, 97% অক্সিজেন আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাধ্যমে বাহিত হয়। তাইলে তোমার যদি অক্সিজেন 97% হিমোগ্লোবিনের মাধ্যমে বাহিত হয় এবং হিমোগ্লোবিনের কালার লাল, তাইলে 97% অক্সিজেন আমাদের ধমনীর মাধ্যমে হিমোগ্লোবিন দ্বারা বাহিত হয়, ঠিক আছে? ধমনী অক্সিজেন যুক্ত রক্তই বহন করে, যেটাকে আমরা বিশুদ্ধ রক্ত বলি। তো হিমোগ্লোবিনের কালার তো লাল এবং 97% রক্ত তখন লাল হয়ে যায়। তখন সেই জন্য ধমনী রক্তকে আমরা টকটকে লাল পাই, একদম টকটকে গাঢ়, এই জন্য আমরা লাল দিয়ে লিখি। আরেকটা পয়েন্ট হলো ভাইয়া, শিরাকে কেন নীল দিয়ে লিখছেন? শিরা দূষিত রক্ত বহন করে। কেমন দূষিত রক্ত? শিরা বহন করে মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন ভাইয়া কার্বন ডাইঅক্সাইড কি হিমোগ্লোবিনের সাথে যায় না? যায়। কার্বন ডাইঅক্সাইড অনলি 27% হিমোগ্লোবিনের সাথে বাহিত হয়, বাকি সবগুলো অন্য উপায়ে বাহিত হয়। তো 27% যদি হিমোগ্লোবিনের সাথে বাহিত হয়, কম পার্সেন্টেজ, তার মানে এখানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম, মানে এই কালারটা লাল কম হবে। লাল কম হবে মানে কি একটু ডিপ কালার হয়ে যাবে। ডিপ কালারটাকে আমরা নীল দ্বারা বুঝাই। তাই শিরার কালার নীল, ধমনীর কালার লাল, দেহের সব ধমনীর কালার লাল, দেহের সব শিরার কালার একটু কম লাল বা নীল। তো শিরার রক্তগুলোকে আমরা এই জন্য বলি ডিঅক্সিজিনেটেড, মানে কম অক্সিজেন যুক্ত। শিরার রক্ত অক্সিজেন নাই, ডিঅক্সিজিনেটেড ব্লাড, অথবা এটাকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর ধমনীটা তো অক্সিজেন যুক্তই রক্ত, ধমনীতে অক্সিজেনই আছে, শিরাতে কোনো অক্সিজেন নেই। এখন আসলে এদিকে তাকাই, এদিকে তাকিয়ে দেখি এখানে এটা লাল কালারের, এটা মহাধমনী। তার মানে এই মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তই বাহিত হচ্ছে, এই জন্য লাল হয়ে গেছে। আবার আসো এইটা দেখো, এটা হচ্ছে যে ফুসফুসীয় শিরা, কিন্তু মাইন্ড ইট, শিরা, শিরার কালার কেন ভাইয়া লাল হইল? আবার একটা জিনিস দেখো, এটা হলো মহাশিরা, এটা একটু মাথায় রাখো, এটা হলো মহাশিরা। মহাশিরা কালার নীল, শিরার কালার নীল আমরা জানি, কারণ শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে আর কার্বন ডাইঅক্সাইড দূষিত রক্ত, তাই শিরা কালার নীল হয়ে গেল। এখন কথা হইলো ভাইয়া, এই যে এই জিনিসটা তো হচ্ছে ফুসফুসীয় ধমনী, ধমনীর কালার কেন নীল হইলো? মাইন্ডে ফুসফুসীয় শিরার কালার, ফুসফুসীয় ধমনীর কালার ব্যতিক্রম হয়েছে। আমাদের দেহে সবগুলো ধমনী লাল কালার,
সবগুলো শিরা নীল কালার। ব্যতিক্রমকে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা। আমাদের দেহের ফুসফুসীয় ধমনী বহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই জন্য তার কালার নীল। এবং আমাদের দেহের ফুসফুসীয় শিরা বহন করে অক্সিজেন যুক্ত রক্ত, এই জন্য তার কালার লাল। ব্যতিক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখবো, আমাদের দেহের সবগুলো ধমনী, সবগুলো শিরা, সবগুলো ধমনী লাল, সবগুলো শিরা নীল। ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা লাল হয়ে যায় কেন? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ফুসফুসীয় ধমনী নীল হয়ে যায় কেন? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এবার আসো, সবগুলো দূষিত রক্ত, ঊর্ধ্ব মহাশিরা থেকে উপরের অংশ, নিম্ন মহাশিরা থেকে নিচের অংশের মাধ্যমে সব দূষিত রক্ত। আবার করোনারি সাইনাস, হৃৎপিণ্ডে যে দূষিত রক্তগুলো তৈরি হয় সেগুলো করোনারি সাইনাস। সাইনাস মিন্স করোনারি শিরার সমন্বিত অংশ। করোনারি সাইনাসের মাধ্যমে কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। তার মানে ডান অলিন্দে সব দূষিত রক্ত নিবে। ডান অলিন্দে দূষিত রক্ত মিন্স কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে, ডান এই ট্রাইকাসপিড কপারটিকা যদি খোলা থাকে তাহলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নীলয়ে চলে আসবে। এই প্রবাহটা একমুখী, কোনোদিন নিচ থেকে উপর উঠবে না, সবসময় এই প্রবাহটাতে উপর থেকে নিচ দিকেই যাবে। এই একটা আমাদের মাথায় থাকতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে সারা দেহ থেকে আসলো, এসে এই ট্রাইকাসপিড কপারটিকা খুলে থাকলে এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ডান নীলয়ে আসলো। ডান নীলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নীলয় থেকে বের হইছে কি? ডান নীলয় থেকে বের হইছে দুইটা ফুসফুসীয় ধমনী। দেখো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই কিন্তু বের হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই কিন্তু বের হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যেহেতু এটা কালারটা নীল দেখাইলাম, এবং দুইটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, ফুসফুসীয় ধমনী কোথায় যাবে? লাংসে যাবে। সিম্পল হিসাব, লাংসে রক্ত নিয়ে গেল, লাংস থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে ডান দিকের কাজ। এবার আসো, লাংস আবার কি করবে? অক্সিজেন বাতাস থেকে নিবে না, তাহলে বাতাস থেকে অক্সিজেন নিল, সেই অক্সিজেন ফুসফুসীয় শিরার মাধ্যমে, ফুসফুসীয় শিরা কয়টা? চারটা, 1 2 3 4, চারটা ফুসফুসীয় শিরার মাধ্যমে আসবে বাম অলিন্দে। তাহলে বাম অলিন্দে চলে আসলো ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত, যেটা আমরা গ্রহণ করছি। তাহলে ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত আনছে, এই জন্য তার কালার লাল, লাল কালার হয়েছে। এরপরে বাম অলিন্দ থেকে লাল কালারের রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত এই বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে যদি বাইকাসপিড কপারটিকাটা খোলা থাকে, তাহলে বাম অলিন্দ থেকে বাম নীলয়ে অক্সিজেন যুক্ত রক্তটা চলে আসবে। এবং প্রবাহটা একমুখী, কোনোদিন দ্বিমুখী প্রবাহ এখানে হবে না, উল্টা যাবে না, ঠিক আছে? দেন এই অক্সিজেন যুক্ত রক্তটা এই যে এখান থেকে একটা নালী বের হয়ে গিয়ে বাঁক খাইছে, এই নালীটাকে আমরা বলি মহাধমনী। মহাধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটা, যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত তাই লাল কালার, মহাধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটা এই তিনটা শাখা দিয়ে উপরের দিকে উঠে গেল, বাকি এই নিচে নেমে নিচের দিকে, দেহের নিচের দিকে পুরো দেহতে রক্তের সাপ্লাই দিল, অক্সিজেন যুক্ত রক্ত। সেই অক্সিজেন আমাদের কোষে গিয়ে শ্বসন বিক্রিয়া করবে, গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। সেই কার্বন ডাই অক্সাইড পুরো দেহ থেকে কালেকশন করে আবার আসবে ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে ডান নীলয়, ডান নীলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে গিয়ে বের হয়ে গেল কার্বন ডাই অক্সাইড, ফুসফুস গ্রহণ করলো অক্সিজেন, সেই অক্সিজেন ফুসফুসীয় শিরার মাধ্যমে ঢুকলো বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে বাম নীলয়, বাম নীলয় থেকে মহাধমনীর মাধ্যমে পুরো দেহে অক্সিজেন গেল, দেহে কোষে শ্বসন বিক্রিয়া হইলো, আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হইলো, আবার কার্বন ডাই অক্সাইড ডান অলিন্দে আসলো। এখন কথা হলো ভাই, এগুলা কি বিরক্ত লাগতেছে? এতবার করে বলতেছি না এত কথা? বিরক্ত লাগলে তুমি শিখছো যে শিখছো, এমন ভাবে শিখছো যে শিখা ভুলবা না, তোমার এই হার্ট আর কোনোদিন ইনশাল্লাহ ভুল হবে না, তুমি ভালো মার্কস পাবা, তুমি বস হয়ে গেছো, তোমার কোনো লস হয়নি। তাহলে জিনিসটা একটু মনে রাখো, বিরক্ত হও, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। আজকে পড়া থেকে অবজেক্টিভ আছে, বিরক্ত হইলেও কোনো সমস্যা নেই, বাট শুনো, বাট শুনতে থাকো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাপ্লাইটা আমরা মোটামুটি দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা ধমনী শিরা সম্পর্কে জানলাম খুব ভালোভাবে, যে নীল কালারের গুলো হচ্ছে শিরা, লাল কালারের গুলো হচ্ছে ধমনী। ধমনী কেন লাল কালার? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাহিত হয়, হিমোগ্লোবিনের কালার লাল। শিরা নীল কালার, কম অক্সিজেন বহন করে, কার্বন ডাই অক্সাইড বহন করে, কার্বন ডাই অক্সাইড কম হিমোগ্লোবিনের সাথে বাহিত হয়, কম হিমোগ্লোবিন মানে সে রক্তটা কালার একটু ডার্ক, ডার্ক চকোলেট, তাহলে সেই রক্তটা একটু নীলাভ, এই জন্য আমরা নীল দিই। ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা 4টা, ফুসফুসীয় ধমনী 2টা। ফুসফুসীয় ধমনী বহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তার জন্য তার কালার নীল।
ফুসফুসের শিরা বহন করে অক্সিজেন যুক্ত রক্তের জন্য তার কালার লাল। এখন কথা হইলো ভাইয়া কোথা থেকে কে বের হয়? বাম নিরা থেকে বের হয় মহাধমনী, ডান নিরা থেকে বের হয় পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। ঢুকে কে? ডান অলিন্দে প্রবেশ করে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস। বাম অলিন্দে প্রবেশ করে ফুসফুসীয় শিরাগুলো। জাস্ট এতটুকুই, আর কিছু মাথায় রাখার দরকার নেই। তাহলে বাম নিলয় থেকে মহাধমনী, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী। ডান অলিন্দে প্রবেশ করে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস। বাম অলিন্দে প্রবেশ করে ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা। শেষ। জিনিসটা সিম্পল, কাজও শেষ, খেলাও শেষ। এবার আসো সবার শেষ অংশ যেটা, সেটা হচ্ছে কপাটিকা। কপাটিকা সম্পর্কে ভাই একটু করে বলবো। কপাটিকা সম্পর্কে বলেই আমি অবজেক্টিভে চলে যাব। আচ্ছা, তো আসি আচ্ছা একটা জিনিস একটু করে একটা জিনিস দেখে। কপাটিকা সম্পর্কে বলার আগে এই চিত্রটা সম্পর্কে যদি আইডিয়া হয় তাহলে তোমাদের আরো ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এই চিত্রটা সম্পর্কে আইডিয়া হলে আরো ভালো আইডিয়া হয়ে যাবে। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল। উপরে আছে ধরো ফুসফুস বা আমাদের লাংস, আর নিচে আছে আমাদের ধরো দেহকোষ, মানে সম্পূর্ণ দেহ আর কি, সম্পূর্ণ দেহে সাপ্লাই যাবে। আচ্ছা, তো নালিকাগুলো কি কি ভাইয়া? ফুসফুসীয় ধমনী এদিক থেকে সব লাল, দিস ওয়ান ফুসফুসীয় শিরা অথবা আমরা বলি পালমোনারি শিরা, দিস ওয়ান মহাধমনী বা ইংরেজিতে আমরা যেটাকে বলছিলাম ওটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি পালমোনারি ভেইন। এদিকের অংশটা আমাদের আঁকা শেষ। এগুলো নীল কালার দিয়ে দেখাচ্ছি কারণ এদিকে সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে এই যেটা, এটা হচ্ছে দেহকোষ থেকে ডান অলিন্দে আনতেছে, তার মানে এটা হলো মহাশিরা, মিন্স ভেনা কেভা। এইটা হলো পালমোনারি ধমনী, মিন্স পালমোনারি আর্টারি। তাহলে এই জিনিসগুলো মোটামুটি আমরা দেখাই দিলাম। আমরা এখানে দেখাচ্ছি, এটা হইল বাইকাসপিড, কপাটিকা, এইটা হলো ট্রাইকাসপিড, কপাটিকা। তাহলে মোটামুটি আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার আসি আমরা বর্ণনাটাতে। সর্বপ্রথম আমাদের দেহের মধ্যে যে রিঅ্যাকশনটা হবে, আমাদের দেহের মধ্যে যে রিঅ্যাকশনটা হবে সেই রিঅ্যাকশনটা হইল অক্সিজেন গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O প্লাস ATP। এই রিঅ্যাকশনটাকে আমরা শ্বসন বিক্রিয়া বলি। তো রিঅ্যাকশনটাতে মূলত যে গ্যাসটা তৈরি হয় সেটা হলো এটিপি, কার্বন ডাই অক্সাইড। মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হয় দেহ কোষে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস এই যে মহাশিরা দিয়ে উঠে। মহাশিরা আবার দুই ধরনের, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা দিয়ে উপরের অংশ থেকে, নিম্ন মহাশিরা দিয়ে নিচের অংশ থেকে। এই মহাশিরা দিয়ে উঠে ডান অলিন্দে আসলো। ডান অলিন্দা থেকে যদি এই যে মাঝখানে ছিদ্র, ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মধ্যে যদি ট্রাইকাসপিড কপাটিকাটা ওপেন হয়, তাহলে ডান অলিন্দ থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান নিলয়ে চলে আসলো। ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই তো পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে গেল। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে গেল। কিন্তু আমরা আবার কিন্তু গ্রহণ করলাম অক্সিজেন। সেই অক্সিজেন এই যে ফুসফুসীয় শিরায়, ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে আসলো বাম অলিন্দে। তাহলে বাম অলিন্দ রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত। এরপরে বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে যদি বাইকাসপিড কপাটিকাটা খোলা থাকে, তাহলে এই ছিদ্রপথে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসবে বাম নিলয়ে।
বাম নিলয় থেকে রক্ত মহাধমনী দিয়ে আবার যাবে দেহকোষে, দেহকোষে যাবে অক্সিজেন যুক্ত রক্ত, এই দেহকোষে আবার অক্সিজেন গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড পানি এটিপি, সেই কার্বন ডাই অক্সাইড আবার দেহকোষ থেকে যাবে ডানালিন্দ, ডান নিলয়, পালমোনারি ধমনী, ফুসফুস, বের হয়ে গেল আবার অক্সিজেন, ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ, বাম নিলয়, মহাধমনী, দেহকোষ, তৈরি হলো কার্বন ডাই অক্সাইড, আবার সাইকেল। এই চক্রটা দেখো দুই দিকে চলতেছে, এই দিকে যেমন একটা প্রবাহ চলতেছে একমুখী প্রবাহ, এই দিকেও একটা একমুখী প্রবাহ চলতেছে। এই জন্য মানুষের সংবহনকে বলা হয় দ্বিবর্তনী সংবহন, দ্বিবর্তনী সংবহন, বা আমরা ইংরেজিতে যেটাকে বলি ডাবল সার্কিট সার্কুলেশন, ডাবল সার্কিট সার্কুলেশন। একবার ডান অলিন্দ থেকে ডান নিলয়ে, আরেকবার বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, দুইবার সংবহন হচ্ছে, দ্বিবর্তনী সংবহন বা ডাবল সার্কিট সার্কুলেশন মানুষের রক্ত সংবহনকে বলা হয়ে থাকে। তো আমরা এই ঘটনাটা মূলত দেখলাম। এখন আমরা যদি কপাটিকাগুলোর অবস্থানগুলো একটু দেখি, আমি একসাথে কপাটিকাগুলো দেখাই দিই। ধমনী শিরা তো আমরা অলরেডি বুঝছি, কপাটিকাগুলো দেখাই দিই। এটা তো সবাই জানি, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড অথবা মাইট্রাল কপাটিকা, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাসপিড অথবা ট্রাইকাসপিড কপাটিকা, যেখানে 3টা ঝিল্লি থাকে, বাইকাসপিডের 2টা ঝিল্লি থাকে। এর পরবর্তীতে এই যে এটা হচ্ছে ডান বাম নিলয়, বাম নিলয় আর মহাধমনী মাঝখানে এই জায়গায় একটা কপাটিকা আছে, এটাকে আমরা বলি অ্যাওর্টিক পালমোনারি, অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। এই কপাটিকাটাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। এই কপাটিকাটাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। তাহলে এই জায়গাটাতে যে কপাটিকাটা আছে, এই কপাটিকাটাকে আমরা বলি অ্যাওর্টিক। যেহেতু এখানে অ্যাওর্টা আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা, এটাকে আমরা বলি অ্যাওর্টিক। এই কপাটিকাটা অর্ধচন্দ্রাকৃতি বা সেমিনুলার, অর্ধচন্দ্রাকৃতি বা সেমিনুলার, এই জন্য এটাকে আমরা বলি অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। আবার ঠিক এই জায়গাটাতে দেখি ডান নিলয় থেকে বের হয়ে গেছে পালমোনারি ধমনী, তাহলে এদের মাঝখানে একটা কপাটিকা আছে, এই কপাটিকাটার নাম আমরা দিই পালমোনারি কপাটিকা। এই কপাটিকাটার নাম আমরা দিই পালমোনারি সেমিলুনার কপাটিকা। এরপর আমরা দেখতেছি এই যে আমাদের ডান নিলয়, ডান নিলয়তে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা আসে, নিম্ন মহাশিরা আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা, লাইক যদি ধরি এই তো এখানে হচ্ছে যে মহাশিরাটা ঢুকতেছে, মহাশিরার 2টা পার্ট আমি যদি ধরি, মহাশিরার একটা পার্ট দিক থেকে আসতেছে আর একটা পার্ট নিচের দিক থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে এই যে নিম্ন মহাশিরা আসতেছে, এই যে নিম্ন মহাশিরা, তাহলে এটা হচ্ছে যে সুপিরিয়র ভেনা কেভা, এটা হলো ইনফিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা আর ডান অলিন্দ, এদের মাঝখানে যে কপাটিকা, এই কপাটিকাটাকে আমরা বলি ইউস্টেশিয়ান কপাটিকা। এই কপাটিকাটাকে আমরা বলি ইউস্টেশিয়ান কপাটিকা। আরেকটা কপাটিকা হচ্ছে হৃৎপিণ্ড সব পুরো দেহে সাপ্লাই দিচ্ছে রক্তে, হৃৎপিণ্ডের নিজেরও তো রক্তে সাপ্লাই লাগবে, হৃৎপিণ্ডতে যেই ধমনী শিরা সাপ্লাই দেয় তাদেরকে আমরা বলি করোনারি ধমনী ও শিরা। হৃৎপিণ্ডতে যারা সাপ্লাই দেয় তাদেরকে আমরা বলি করোনারি ধমনী ও শিরা। তো করোনারি ধমনী হৃৎপিণ্ডতে বিশুদ্ধ রক্ত সাপ্লাই দেয়, হৃৎপিণ্ডের পেশিতে বিশুদ্ধ রক্ত সাপ্লাই দেয়, যার দরুন এখানে এটিপি তৈরি হয়, কারণ বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যাচ্ছে, তার মানে হৃৎপিণ্ডের হৃৎপেশিতে এটিপি তৈরি হচ্ছে, শক্তি পাচ্ছে, হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ ঘটাবে। আর এরপরে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হবে সেটা তো দূষিত রক্ত, সেই দূষিত রক্ত করোনারি শিরার মাধ্যমে এসে ডান অলিন্দে আসে, ঠিক আছে। তো এই যে করোনারি শিরার সমন্বিত অংশ, অনেকগুলো করোনারি শিরার সমন্বিত অংশকে আমরা বলি করোনারি সাইনাস, করোনারি সাইনাস। তাহলে ধরি আমি যদি এখান থেকে এইটা হচ্ছে করোনারি সাইনাস, আমি একটু নীল কালার দিয়ে দেখাই, ধরি এটা যদি হয় করোনারি সাইনাস, তাহলে করোনারি সাইনাস ডান অলিন্দ, সবাই ডান অলিন্দে, দূষিত রক্ত সব ডান অলিন্দে আসবে। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে করোনারি কপাটিকা। করোনারি কপাটিকার আরেকটা নাম হইল থিবেসিয়ান কপাটিকা। তাহলে টোটাল আমি 6টা কপাটিকা তোমাদেরকে দেখাইলাম, বাইকাসপিড, ট্রাইকাসপিড, অ্যাওর্টিক সেমিনুলার, পালমোনারি সেমিনুলার,
ইউস্টেশিয়া নিম্ন মহাশিরা ডানালিনদের মাঝখানে করোনারি শিরা বা করোনারি সাইনাস এবং ডানালিনদের মাঝখানে যে কপাটিকা সেটাকে আমরা বলি করোনারি বা থ্রিবেসিয়ান কপাটিকা। 6 ধরনের কপাটিকা টোটাল আমাদের হৃৎপিণ্ডে অবস্থান করে। তাহলে ভাইয়া আমাদের কপাটিকাও জানা হয়ে গেল, আমাদের কপাটিকাও অলরেডি জানা হয়ে গেল। কাজ শেষ, খেলা শেষ, বাংলাদেশ। তো এখন আসো আমরা মোটামুটি সব জিনিস মুছে দিব। আমরা সব জিনিস মুছে দিয়ে আমরা একটু আগে কিছু সিকিউ দিব। তার আগে একটু আমরা লাইভে ঢুকি। আসো, মারাত্মক ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ এমসিকিউ, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক 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 মারাত্মক। বোর্ড সিকিউ, সিকিউ মিন্স ক্রিয়েটিভ কোয়েশ্চেন। তোমরা সবাই ক্রিয়েটিভ, তোমরা সবাই ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি। খারাপ কাজ দিক দিয়ে ক্রিয়েটিভিটি করি না, ভালো কাজ দিক দিয়ে করো, ঠিক আছে? একসাথে 3-4টার সাথে ক্রিয়েটিভিটি করি লাভ নেই, একটার সাথে ক্রিয়েটিভিটি করো, খুব ভালোভাবে ক্রিয়েটিভিটি করবা, যে ক্রিয়েটিভিটি ভবিষ্যতে তোমাকে কাজে দিবে, ঠিক আছে? খুব একটা উচ্চ লাগলে তোমাকে পৌঁছাইয়া দিবে। তাই ক্রিয়েটিভ চিন্তা ভাবনা সবসময় করতে থাকবা। তো আসো আমরা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা করে আমরা একটা উদ্দীপক দিই। এটা হইলো এল, এটা হইলো কে। এল আর কে এর মাঝখানে একটা কানেকশন দেখাইলাম। কানেকশনটা হচ্ছে এরকম একটা কানেকশন। কানেকশনের ক্ষেত্রে আমরা দুইটা গ্যাসও দেখাইলাম। এল এ কে একটা কাপড় পরাই দিছে, কাপড়টার নাম প্লুরা। কে কেও একটা কাপড় পরাই দিছে, কাপড়টার নাম পেরিকার্ডিয়াম, কাপড়টার নাম পেরিকার্ডিয়াম। এখানের মধ্যে গ নাম্বার কোশ্চেনে বলছে কে এর লম্বচ্ছেদ আঁকো, কে এর লম্বচ্ছেদ আঁকো। এই প্রশ্নটা কোথায় আসছে? ঢাকা বোর্ড 2019। এই প্রশ্নটা কোথায় আসছে? ঢাকা বোর্ড 2019-এ আসছে। তাহলে সবাই কি পারবা নাকি এই প্রশ্নটা? একটু ভাইয়াকে আনসার করে বলে দাও, কমেন্টে একটু জানাইয়া দাও। সবাইকে পারবা নাকি একটু কমেন্টে জানাইয়া দাও। কে কে এর আবরণ বিন্দু পেরিকার্ডিয়াম বলছে, কে এর লম্বচ্ছেদ দেখো, কে কি, কে কি এটা জানাই দিলে হবে, লম্বচ্ছেদ বুঝে যাবো অটোমেটিক্যালি। ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছে। তো বললাম না তোমরা সবাই ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে ভরপুর, ঠিক আছে? তোমরা চলে যাবে বহুদূর, ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে ভরপুর, তোমরা চলে যাবা বহুদূর। তাহলে এটা হইল হৃৎপিণ্ড, এটা হইল হৃৎপিণ্ড, কারণ হৃৎপিণ্ডের আবরণকে আমরা বলি পেরিকার্ডিয়াম। আর প্লুরাকার আবরণ, প্লুরাকার আবরণ ফুসফুসের আবরণ। নেক্সট ক্লাসে এই সৃজনশীলের ঘ নাম্বারটা দিব, হৃৎপিণ্ড আর প্লুরার মধ্যে সংবহনটা কেমন। এটা আজকে আমি পড়াই না, আসলে পড়াই ফেলছি, টেকনিক্যালি কিন্তু পড়াই ফেলছি। যেমন তোমার যদি দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে এল প্লুরাতে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এটা হলো ফুসফুসীয় ধমনী। আমরা যদি জানি তাহলে এটা কিন্তু হইলো ফুসফুসীয় ধমনী, টেকনিক্যালি কিন্তু পড়া শেষ। আবার অক্সিজেন যুক্ত রক্ত প্লুরা মানে ফুসফুস থেকে পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডে আসছে, তার মানে এটা হলো ফুসফুসীয় শিরা। ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় শিরা সার্কুলেশনটা দেখাইতে, ঠিক আছে? ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় শিরা সার্কুলেশনটা দেখাইতে। তাহলে এখানে তোমার টেকনিক্যালি কিন্তু এটা শেষ, বাট যেহেতু একটা সংবহন, নেক্সট ক্লাস আরো ডিটেইলস ভাবে পড়াই বলবো। তাহলে এইটা মোটামুটি আমাদের শেষ। আমরা এর পরের একটা সিকিউ আঁকি, সেটা হচ্ছে চিটাগং বোর্ড। চিটাগং বোর্ড 2017-তে আসছে এই সৃজনশীলটা।
এইটা হচ্ছে সৃজনশীল। এখানে এই পুরো জিনিসটাকে বুঝাইছে পি, এই পুরো অঙ্গটাকে এখানে চারটা ভাগের একটা অঙ্গ দেখাইছে, পুরো অঙ্গটাকে বোঝাচ্ছে কিউ। চিটং বোর্ডে ক নম্বরে বলছে কিউ অঙ্গের লম্বচ্ছেদ একে বর্ণনা দাও। তো কিউটা কি? চারটা অংশ আছে, এইটা একটা অঙ্গ, এখানে চারটা অংশ একটা অঙ্গ, এখানে একটা সেল কানেকশন দেখাইছে, এখান থেকে একটা নালিকা, এখান থেকে একটা নালিকা বের হলো, আবার এখান থেকে একটা নালিকা এখানে আসলে, এখান থেকে একটা নালিকা এখানে গেল। তো কিউটা কি একটু তোমরা কমেন্টের দ্রুততার সাথে জানাই দাও, কমেন্টের দ্রুততার সাথে জানাইয়া দাও। ভেরি গুড, হার্ট তোমরা সবাই জেনে যাচ্ছে। তাহলে পুরো হার্টের লম্বচ্ছেদ একটা বলতেছে, হার্টের চারটা অংশ। হ্যাঁ, একজন তোমার প্রশ্ন করছো আব্দুল সালাম, তোমার আনসারটা হচ্ছে যে পুরো ভাইয়া পালমোনারি আর্টারি দিয়ে রক্ত, লাইক আমি যদি তোমাকে দেখাই, এটা হচ্ছে যে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? এটাই হইলো তোমার পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। তাহলে তোমার দেখা এখন তুমি বলছো পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড যাবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে গেল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড কোথায় গেল? লাংসে গেল। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি কোথায় গেল? তার মানে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড গেল, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটাই পালমোনারি আর্টারি দিয়ে উঠে লাংসে গেল। কেমন ব্লাড গেল? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড গেল। তাহলে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, আবার তুমি গ্রহণ করলা অক্সিজেন। সে অক্সিজেন যুক্ত রক্তটা এটা হচ্ছে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটা লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টা দিয়ে সেলে। তাহলে এভাবেই সার্কুলেশনটা হবে। সেলে অক্সিজেন আবার তোমার গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, সেই কার্বন ডাইঅক্সাইড রাইট অ্যাট্রিয়ামে মহাশিরা দিয়ে, মহাশিরা থেকে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী দিয়ে লাংস, লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে গেল। তাহলে এখানে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ মাথায় রাখতে হবে, মাইন্ড, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, ঠিক আছে? হ্যাঁ, আরেকজন কোশ্চেন করছে ফুসফুসের শিরা না বলে ধমনী বললো, তো হয়তো ভাইয়া এখানে তাহলে এত এত পেঁচাইছে কেন? এটা আসলে এভাবেই করা হয়েছে, মানে সৃষ্টিটা এভাবে করা হয়েছে যে হচ্ছে যে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরার ক্যাপাবিলিটি বেশি থাকে, পারমিয়েবিলিটি, একটা পারমিয়েবিলিটি টার্ম আছে যে কতটুকু অক্সিজেন বহন করতে পারে ধমনী বা শিরা, কতটুকু কার্বন ডাইঅক্সাইড বহন করতে পারে। ফুসফুসীয় শিরার পারমিয়েবিলিটিটা বেশি, সে অক্সিজেনকে বেশি অ্যাবজর্ব করে বহন করতে পারে। এটা ফুসফুসীয় ধমনীর এই ক্ষমতাটা নাই, কিন্তু দেহের সব ধমনীর এই ক্ষমতাটা আছে এক্সেপ্ট ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরারও এই ক্ষমতাটাই আছে যে সে হচ্ছে অক্সিজেন বেশি পারমিয়েবল, ঠিক আছে? এটাই হচ্ছে আসলে মূল পার্থক্য, আদারওয়াইজ কিন্তু সেমই হওয়ার কথা ছিল। দুই তিনটা অবজেক্টিভ দিব, এরপর হচ্ছে যে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। মেডিকেল অ্যাডমিশন একটা অবজেক্টিভ দিই, কোন কপাটিকায় তিনটি কাজ থাকে না? এই কোশ্চেনটা আনসার করার জন্য এখান দিয়ে একটু করে আমি বুঝাই যে আমি একটা কপাটিকা আসলে আঁকছিলাম, আমি পরে দিয়ে আবার মুছে দিছি জিনিসটা। এই জায়গায় একটা কপাটিকা আছে, এই জায়গায় একটা কপাটিকা আছে, এই জায়গায় একটা কপাটিকা আছে, এই জায়গায় একটা কপাটিকা আছে। মাইন্ড ইট, চারটা কপাটিকা আমি এখানে দেখাচ্ছি। আমরা কপাটিকাগুলো শুধু ভিউ নিছি, জাস্ট কপাটিকার ভিউ নিছি, কোন কপাটিকা কেমন। এই যে কপাটিকাটা, এই কপাটিকাটার দেখা যাচ্ছে তিনটা ঝিল্লি থাকে, তিনটা কাজ। এই কপাটিকাটার দুইটা কাজ, এই কপাটিকাটারও মোটামুটি তিনটেই কাজ, এই কপাটিকাটারও তিনটেই কাজ। নামগুলা কি কি ভাইয়া? এই কপাটিকাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড,
এই কপাটিকাটার নাম হচ্ছে বাইকাসপিড। এই কপাটিকাটার নাম হচ্ছে পালমোনারি। এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার বা অ্যাওর্টিকও বলতে পারি আমরা। পালমোনারি কপাটিকা ডান নিলয় ও পালমোনারি ধমনীর মাঝে থাকে। অ্যাওর্টিক কপাটিকা বাম নিলয় ও মহাধমনী বা অ্যাওর্টার মাঝে থাকে। বাইকাসপিড তো বাম অনিন্দ বাম নিলয়ের মাঝখানে, ট্রাইকাসপিড ডান অনিন্দ ডান নিলয়ের মাঝখানে। তাহলে এবার তোমরা এই জায়গাটা এই লম্বচ্ছেদটা দেখে একটু বুঝতেছো হচ্ছে কোনটাতে কয়টা কাজ পাচ্ছে। ঠিক আছে, এখন বলছে তিনটা কাজ থাকে না। এক ট্রাইকাসপিড, দুই বাইকাসপিড, তিন অ্যাওর্টিক, চার পালমোনারি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18 আনসার করো, এটা খুব দ্রুত আনসার করো। এখান থেকে দেখে বুঝতেছ কাজ কয়টা করে আছে। ভেরি গুড, সবাই পারতেছে দেখা যাচ্ছে। শুধুমাত্র বাইকাসপিড কপাটিকাটাতে দুইটা ঝিল্লির মতো, আমি চিত্র তো আঁকছিলাম এরকম করে দুইটা ঝিল্লির মতো কাজ থাকে। ঠিক আছে, এই কাজগুলো কিছু তন্তুর সাথে সংযুক্ত থাকে, কিছু তন্তুর সাথে সংযুক্ত থাকে। এই তন্তুগুলো আবার একটা কিছু পেশির সাথে সংযুক্ত থাকে, কিছু পেশির সাথে সংযুক্ত থাকে। এই তন্তুগুলো আবার কিছু পেশির সাথে সংযুক্ত থাকে। এটা হচ্ছে কপাটিকা। কপাটিকা যে তন্তুর সাথে সংযুক্ত থাকে সেই তন্তুগুলোকে আমরা বলি কর্ডি টেন্ডিনি। কপাটিকা যে তন্তুগুলোর সাথে সংযুক্ত থাকে। গুড, তোমরা ভালোই আনসার দিছো। এটা হচ্ছে বাইকাসপিড। ভেরি গুড, বাইকাসপিড দুইটা কাজ পাচ্ছে। তো কপাটিকা যে তন্তুর সাথে সংযুক্ত থাকে সেই তন্তুকে আমরা বলি কর্ডি টেন্ডিনি। আর এই যে পেশিগুলো থাকে এগুলোকে আমরা বলি প্যাপিলারি পেশি। এগুলো একদম যখন নিলয় কেটে ফেলা হবে, ভেতরে দেখা হবে, তখন যাই বোঝা যাবে, আদারওয়াইজ এগুলো কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, এগুলো যখন নিলয় একদম কেটে ফেলা হবে তখন তুমি যদি একটা হৃৎপিণ্ডের নিলয়ের অংশটা কেটে ফেলো তখন তুমি দেখবে এইটা তো বাইকাসপিড কপাটিকা, দুইটা কাজ পাচ্ছে। দুইটা কাজ পাচ্ছে মিন্স বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকাটা কিছু তন্তুর সাথে সংযুক্ত, তন্তুগুলোকে আমরা বলি কর্ডি টেন্ডিনি। কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি। এই তন্তুগুলো আবার হৃৎপিণ্ডের ভেতরে কিছু পেশি আছে, লাইক আমরা বলছিলাম অনেক ধরনের পেশি থেকে, তার মধ্যে কিছু পেশি আছে এরকম লম্বা লম্বা প্যাপিলারি পেশি, এদের সাথে সংযুক্ত। এগুলো হৃৎপিণ্ডের ইন্টারনাল গঠন, খুব বেশি আসবে না আশা করি, তাও একবার বলে দেওয়া যাতে তোমাদের মনে থাকে জিনিসটা। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কোন কপাটিকায় তিনটি কাজ থাকে না। তিনটা কাজ থাকে না, আমরা এখানে দেখতেছি সবগুলাতেই মোটামুটি পালমোনারি আর অ্যাওর্টিক এই দুইটা হচ্ছে সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কপাটিকাতে তিনটা কাজ না থাকলেও তিনটা ভাগ থাকে, তিনটা ভাগ থাকে। ট্রাইকাসপিডে তো তিনটা কাজ ট্রাইকাসপিড লিখাই আছে, শুধুমাত্র বাইকাসপিড, বাইকাসপিড বাই মানে দুই, বাইকাসপিড কপাটিকাতে তিনটা কাজ থাকে না, দুইটা কাজ থাকে। এটা মেডিকেল অ্যাডমিশন 17-18 আসছে। ঠিক আছে, তিনটি কাজ কাজ। আচ্ছা, তোমরা এই অনেকে এই জিনিসটা বুঝতেছো না, কাজ আমি এর একটা ছবি তুলে রাখি। এরপর আরেকটা অবজেক্টিভ, যে অবজেক্টিভটা বোর্ড প্লাস মেডিকেল অ্যাডমিশন প্লাস ভার্সিটি অ্যাডমিশন দুই জায়গাতেই আসছে। হৃৎপিণ্ডের ডান অলিন্দ। ও
হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে অবস্থিত। হৃৎপিণ্ডের ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে অবস্থিত। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 13-14 আসছে। জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 আসছে। দুইটা জায়গায় আসছে। ক মাইকেল, খ ট্রাইকাসপিড, গ অ্যাওর্টিক, ঘ পালমোনারি। চারোটাই আসলে কপাটিকা। আমি এখানে কপাটিকা লিখি নাই, যাও লিখে দিলাম কপাটিকা 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 কপাটিকা। তাহলে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে, মানে ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে কোন কোন কপাটিকা গুলো থাকে একটু সেটা আনসার করো দ্রুত। দুটো জায়গায় আসছে, মারাত্মক ইম্পর্টেন্ট দুটো জায়গায় আসছে এই জিনিসটা। ভেরি গুড, ভেরি গুড, তোমরা সবাই পারতেছো, ভেরি গুড। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে বাইকাসপিড। তাহলে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে থাকে বাইকাসপিড। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা থাকে। আচ্ছা, সবার শেষ তোমাদের একজন প্রশ্ন করছো যে কাস্ট মানে কি? কাস্ট মানে হচ্ছে টুপি। টুপি বিশেষ কিছু পেশি, স্পেসিফিক কিছু পেশি, বা তোমরা বলতে পারো এন্ডোমেট্রিয়াম, এন্ডোকার্ডিয়ামের ভাঁজ, এন্ডোকার্ডিয়ামের ভাঁজ। ঠিক আছে, কপাটিকার ডেফিনিশন কি ভাইয়া? অনেকে এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যায় আসলে। হোয়াট ইজ কপাটিকা? কপাটিকা, কপাটিকাতে আমরা বলি যে কাস্প আছে। কাস্পগুলো আসলে কি দিয়ে তৈরি হয়? কাস্পগুলো তৈরি হয় মূলত এন্ডোকার্ডিয়াম, আমরা দেখছিলাম হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, হৃৎপিণ্ডের 3টে প্রাচীর আমরা দেখছিলাম। ভেতরের যে প্রাচীর এন্ডোকার্ডিয়াম, সেগুলো ভাঁজ হয়। এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে তৈরি হয়। এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে হয়ে তৈরি হয়। লাইক তুমি যদি, এটা একটা কাগজ, এই কাগজটাকে যদি ভাঁজ টাজ করে একটা নৌকা বানাইতে পারে, তখন সেটা হবে কাগজের নৌকা। বাট এখন কিন্তু একটা কাগজ। ঠিক সেম এন্ডোকার্ডিয়াম, নর্মালি এন্ডোকার্ডিয়াম, বাট সেটা যখন ভাঁজ টাজ হয়ে নেয় তখন সেটা কপাটিকা হিসেবে কাজ করে। কপাটিকা হচ্ছে জাস্ট হৃৎপিণ্ডের প্রাচীর, এন্ডোকার্ডিয়ামের ভাঁজকৃত অংশ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে কপাটিকা, এই কপাটিকাগুলো রক্তকে একদিকে পরিবাহিত করে, দুই দিকে কখনো পরিবহন করে না। আচ্ছা, তো যাই হোক, আমি এটারও একটা ছবি তুলে নিই। আচ্ছা, তো আমাদের ক্লাস আসলে এখানেই আজকে শেষ হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। একটু বড় হয়ে গেছে, তাও কিছু করার নাই। বরাবর এখন বাজতেছে তোমার 11:42। 11:42, আমি বরাবর 12:10-এ, আমার মোবাইলে 11:42 বাজতেছে, বরাবর 12:10-এ, 12:10-এ আমি এই গ্রুপেই, তোমরা যে গ্রুপে এখন লাইভ দেখলা, এই গ্রুপেই কোশ্চেন সাবমিট করে দিব। ঠিক আছে, কোশ্চেন সাবমিট 12:10 PM, এবং কোশ্চেন সাবমিট না, কোশ্চেন দিব। কোশ্চেন সাবমিট করতে হবে 12:15 PM এর ভেতরে।
পুরস্কার পাবে একজন যে সবচেয়ে দ্রুত কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি অ্যান্সার দিবে, সেই পুরস্কার পাবে। পুরস্কার কি? 100 টাকা লোড করে দিব তোমার ভিতর, ঠিক আছে? লোড না, আসলে ফোন রিচার্জ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। সন্ধ্যা 7টায় তোমাদের সিরাজ ভাইয়ের ক্লাস আছে। সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস আছে। সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস আছে। তোমাদের ক্লাসটা হইল 1 2 3 4 5 হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। আচ্ছা, একজন কোশ্চেন করছো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হ্যাঁ ঠিক আছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, টেনশনের কিছু নাই। হৃৎপিণ্ডের তোমরা কোশ্চেন করছো 5 নাম্বার টপিকটা, 1 2 3 4 5 নাম্বার টপিকটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ আমি বলছি 4টা প্রকোষ্ঠ মানুষের হৃৎপিণ্ডে থাকে। 2টা অলিন্দ, 2টা নিলয়। 2টা অলিন্দ, অলিন্দ উপরে, নিলয় নিচে, নি দিয়ে নিলয়, নি দিয়ে নিচে। নিচে থাকে নিলয়, অলিন্দ থাকে উপরে। অলিন্দ আর নিলয়ের মাঝখানে পর্দা থাকে, যে পর্দাগুলোকে আমরা বলি আন্ত অলিন্দ নিলয় পর্দা, ঠিক আছে? আমাদের অলিন্দগুলোতে শিরা এসে প্রবেশ করে। ডান অলিন্দতে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস আসে দূষিত রক্ত নিয়ে, এবং বাম অলিন্দতে ফুসফুসীয় শিরা আসে বিশুদ্ধ রক্ত নিয়ে। আমাদের নিলয়গুলো থেকে ধমনী বের হয়ে যায়। ডান নিলয় থেকে বের হয় পালমোনারি বা ফুসফুসীয় ধমনী, দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে। বাম নিলয় থেকে বের হয়ে যায় মহাধমনী, বিশুদ্ধ অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। তাহলে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তুমি একটু ক্লাসটা রিক্যাপ করতে পারো 12:10। এখন আমি কোশ্চেন করবো, তো একটু সময় আছে, দেখে নিতে পারো রিপিট আবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে 10টা কোশ্চেন আমি কিছুক্ষণ পরে 12:10 সাবমিট করতেছি গ্রুপে, তোমরা সবাই থাকবা। আর 7টায় অবশ্যই সিরাজ ক্লাসে, সিরাজ ভাইয়ের ক্লাস আছে, ঠিক আছে? মিস দিবা না কেউ, ঠিক আছে? সিরাজ ভাইয়ের ক্লাস 7টায়, মিস দিবা না কেউ ভাই, মিস করলেই হবে লস, ঠিক আছে? তাহলে তোমরা মিস দিবা না। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।